আসসালামু আলাইকুম। আমি ডক্টর রায়হান, ফেজ বি রেসিডেন্ট, রেসপিরেটরি মেডিসিন, বিএসএমএমও। আজকে আমি আপনাদের অনলাইনে বা ভিডিওর মাধ্যমে আপনাদের কার্ডিওলজি, যে ফিজিওলজি পোর্শন, বিশেষ করে সেই ফিজিওলজি পোর্শনের ক্লাস নিব। এটা হচ্ছে মোরলেস রেসিডেন্সি বেসড, যদিও আসলে ফিজিওলজি আসলে আপনি যেখানে যে পরীক্ষাই দেন ম্যাক্সিমামই আসলে কমন পড়ে যায়, কাছাকাছি টপিক্সের ভেতর থেকেই সাধারণত কোশ্চেন আসে। তো আজকে আমরা পড়ব কার্ডিয়াক ফিজিওলজি এবং হচ্ছে কিছুটা কার্ডিয়াক ক্লিনিক্যাল পোর্শনও আমরা কভার করার চেষ্টা করব সব ফ্যাকাল্টির জন্য, বিশেষ করে বেসিক সায়েন্স অথবা যারা হচ্ছে সার্জারি বা অন্যান্য ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তাদের জন্য কিছুটা মানে কমন ক্লিনিক্যাল পোর্শনটাও থাকবে। আসলে কার্ডিওলজি ক্লাস ভিডিওর মাধ্যমে আসলে বোঝানো একটু টাফ। আমি সবসময় যে কথাটা বলি, কার্ডিওলজি হচ্ছে অনেকটা ম্যাথের মতো। অঙ্ক যেমন শুধু মুখে বলে বলে করা যায় না, এর জন্য আসলে পিছনে একটা বোর্ড লাগে, সাইন পেন লাগে, এবং লেখে লেখে আসলে বুঝালে সবচেয়ে সুবিধা হয়। কারণ কার্ডিওলজিটা আসলে ক্যালকুলেটিভ থিং, এটা একদম সূত্র মেনে চলে। বেসিক কিছু সূত্র আসলে আমরা যদি ফলো করতে পারি তাহলে কার্ডিওলজি বোঝা অনেক ইজি। আসলে কার্ডিওলজিতে আপনারা জানেন যে কার্ডিওলজি হচ্ছে মেজর অর্গান হার্ট হচ্ছে একটা পাম্পিং মেশিন, যেই হার্ট সাধারণত ব্লাড পাম্প করে। আর টোটাল কার্ডিওভাস্কুলার সিস্টেমকে যদি আমরা ভাবি, কার্ডিওভাস্কুলার সিস্টেম বেসিক্যালি একটা হার্ট, কিছু ব্লাড ভেসেল, এবং ব্লাড ভেসেলের ভেতর দিয়ে ব্লাড প্রবাহিত হয়, এগুলো নিয়েই আসলে কার্ডিওভাস্কুলার সিস্টেম। এটার মেজর অর্গান হার্ট। আর আপনারা জানেন যে হার্টের 4টা চেম্বার। সো আমি একটু একটু করে আস্তে আস্তে আমি ভেতরে যাচ্ছি। হার্টের 4টা চেম্বারের মধ্যে 2টা হচ্ছে অ্যাট্রিয়া এবং 2টা ভেন্ট্রিকল। আপনারা জানেন রাইট এবং লেফট সাইড, দুই সাইডে হার্টের চেম্বার আছে। লেফট সাইডে আছে একটা লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, এবং রাইট সাইডে আছে একটা রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকল। ভেন্ট্রিকলগুলো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে এবং অ্যাট্রিয়া আবার ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম দ্বারা বিভক্ত। এবং আমরা যদি কম্পেয়ার করি অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকলের মধ্যে, একটা জিনিস মাথায় রাখবেন, অ্যাট্রিয়া হচ্ছে এর চেম্বারের সাইজ ছোট, এর ওয়াল থিকনেস কম, এর ক্যালিবার কম, এর মধ্যে ব্লাডের প্রেশার কম, এর ফোর্স অফ কন্ট্রাকশন কম। আর অ্যাট্রিয়ার সাথে যদি আমরা ভেন্ট্রিকলকে কম্পেয়ার করি তাহলে এর সব কিছুই বেশি বেশি। তার মানে হচ্ছে ভেন্ট্রিকলের মাসল থিকনেস বেশি, এর ফোর্স অফ কন্ট্রাকশন বেশি, এটার ভেতরে ব্লাডের প্রেশার বেশি, এবং এটার ওয়াল থিকনেস তো আমি বলেছি, এটার ফোর্স অফ কন্ট্রাকশন, ইভেন ইলেকট্রিক্যাল ইম্পালস, এগুলো সব বেশি বেশি থাকবে। তাহলে আপনি সহজে যেটা মনে রাখতে পারেন, ইন কম্পারিজন টু অ্যাট্রিয়া, ভেন্ট্রিকলের সব কিছুই বেশি বেশি থাকবে। আমাদের সার্কুলেটরি সিস্টেম বা কার্ডিওভাস্কুলার সিস্টেম যদি আমরা জানতে চাই, আমাদের ব্লাডের গতিপথ অবশ্যই জানতে হবে। এটা হচ্ছে বেসিক, কারণ হচ্ছে এটা না জেনে আসলে কেউ কার্ডিওভাস্কুলার সিস্টেম আসলে সম্পর্কে জানতে পারবে না। আমি আজকে ক্লাসের চেষ্টা করব যে হচ্ছে কিছু বলে, এবং আমি আসলে খাতায় দু একটা ছোটোখাটো ছবি এঁকেছি। আমি খুব ভালো ছবি আঁকতে পারি না, বোর্ডে হলে ভালো বোঝানো যায়। তারপরও আমি চেষ্টা করব আপনাদের কিছু জিনিস পরে বুঝিয়ে দিতে। এখন কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমরা ধরি, বা আপনারা কম বেশি সবাই জানেন, অনেকই জানা আছে, তারপর আমি আসলে স্টার্ট করি বেসিক থেকে। এটা আমার ক্লাসের একটা আমি আসলে এইভাবে পড়াইতে অভ্যস্ত। আপনারা জানেন যে আমাদের বডিতে ব্লাড পাম্প করার মেজর অর্গান হচ্ছে হার্ট। আর হার্টের মধ্যেও যদি আমরা আলাদাভাবে উল্লেখ করি, লেফট ভেন্ট্রিকল ব্লাড পাম্প করে আর্চ অফ দ্য অ্যাওর্টাতে পাঠায়। আর্চ অফ দ্য অ্যাওর্টা পরবর্তীতে হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, মানে অ্যাওর্টা হয়ে বিভিন্ন লার্জ আর্টারিতে ব্লাড ছড়িয়ে পড়ে। এই জন্য হার্টের পরে এই যে লেফট ভেন্ট্রিকল থেকে যে আর্চ অফ দ্য অ্যাওর্টা প্লাস লার্জ আর্টারি যে বের হচ্ছে, রেনাল আর্টারি, হেপাটিক আর্টারি, ফিমোরাল আর্টারি, তার মানে বড় বড় যে আর্টারিগুলো আছে, এগুলোকে ডিস্ট্রিবিউটিং ভেসেল বলা হয়। কেন ডিস্ট্রিবিউটিং বলা হয়? কারণ হচ্ছে এরা আমাদের শরীরের সব জায়গায় ব্লাডকে ডিস্ট্রিবিউট করে।
ডিস্ট্রিবিউট করার পর আপনারা জানেন একসময় আর্টারিগুলো ছোট ছোট স্মল আর্টারিওলে আলটিমেটলি বিভাজিত হয়। আর স্মল আর্টারিওল, তারপর হচ্ছে মেটা আর্টারিওল, এই নামগুলো হয়তো আপনারা শুনেছেন। এদেরকে কিন্তু রেজিস্ট্যান্ট ভেসেল বলা হয়। কেন আর্টারিওল মেটা আর্টারিওলকে রেজিস্ট্যান্ট ভেসেল বলা হয়? কারণ হচ্ছে আমার বডিতে ব্লাডের প্রেজেন্সের উপর ভিত্তি করে সে মাঝে মাঝে সংকুচিত হয় এবং মাঝে মাঝে প্রসারিত হয়। দ্যাট মিনস ভ্যাজো কনস্ট্রিকশন অ্যান্ড ভ্যাজো ডাইলেশন, এই ফাংশনটা আসলে এক্সক্লুসিভলি বা হচ্ছে আমরা বলতে পারি এটার মেজর ফাংশনই আসলে আর্টারিওল এবং মেটা আর্টারিওলে হয়। এই জন্য এদেরকে সাইট অফ ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স অথবা রেজিস্ট্যান্ট ভেসেল বলা হয়। কারণ যখন প্রয়োজন সে তখন হচ্ছে ভ্যাজো কনস্ট্রিকশন এবং ডাইলেশনের মাধ্যমে এই কাজটা করে। এটা আসলে একটা স্লুইস গেটের মতো। স্লুইস গেট যেরকম হচ্ছে আমরা জানি যে হচ্ছে নদী থেকে পানি ড্রেনেজের জন্য সে একটা ভূমিকা পালন করে, ঠিক আর্টেরিয়াল মেটা আর্টেরিয়াল এরকম ভূমিকা পালন করে। তার মানে ব্লাডটা লেফট ভেন্ট্রিকল থেকে যখন অ্যাওর্টা লার্জ আর্টারি হয়ে আলটিমেটলি আর্টারিয়াল মেটা আর্টেরিয়াল হওয়ার পর টিস্যুতে যখন যায়, আপনারা সবাই জানেন টিস্যুতে ব্লাডটা যায় ক্যাপিলারির ভেতর দিয়ে। আর ক্যাপিলারির ভেতরেই ব্লাডের যে বিভিন্ন উপাদান আছে, যেমন নিউট্রিয়েন্ট, বিভিন্ন ধরনের গ্যাস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলোর আদান প্রদান কিন্তু টিস্যুর সাথে মেইনলি ঘটে ক্যাপিলারির ভেতরে। এই জন্য ক্যাপিলারিকে এক্সচেঞ্জ ভেসেল বলা হয়, কারণ এখানে এক্সচেঞ্জ ঘটে বা আদান প্রদান হয়। আর ক্যাপিলারির পর আপনারা সবাই জানেন এই ব্লাডটা আলটিমেটলি ভেইনে চলে যায় এবং ভেনা ক্যাভা হয়ে এই ভেনাস ব্লাডটা আলটিমেটলি রাইট অ্যাট্রিয়ামে যে এন্ট্রি হয়। তার মানে আমরা যদি মোটা দাগে বলি, ব্লাডের গন্তব্যটা এইভাবে লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা, লার্জ আর্টারি, স্মল আর্টারি, আর্টারিওল, মেটা আর্টারিওল, ক্যাপিলারি, দেন ভেনিউল, এটা সেটা হয়ে ভেনা ক্যাভা হয়ে এই ব্লাডটা আসলে আবার চলে যায় হার্টের রাইট অ্যাট্রিয়ামের মাধ্যমে। তার মানে আপনার একটা জিনিস এখান থেকে বুঝতে হবে যে লেফট ভেন্ট্রিকল আমার সারা বডির সিস্টেমিক সার্কুলেশনে ব্লাডটা ছড়িয়ে দেয়, আর ব্লাডটা আবার হার্টে ফেরত আসে রাইট অ্যাট্রিয়ামে। এই রাইট অ্যাট্রিয়ামে ব্লাড ফেরত আসাকেই আমরা ভেনাস রিটার্ন বলি। তার মানে 1 মিনিটে আমার রাইট অ্যাট্রিয়ামে যতটুকু ব্লাড ফেরত আসতেছে এটাই হচ্ছে ভেনাস রিটার্ন। আর ভেন্ট্রিকল থেকে যে পরিমাণ ব্লাড প্রতি মিনিটে বেরিয়ে যায় এটাকে আবার আমরা কার্ডিয়াক আউটপুট নামেই বুঝে থাকি। এখন আপনারা এটুকু বুঝতে পারলেন যে ব্লাড আসলে কিভাবে যাচ্ছে। এখন আপনাদেরকে আমি অলরেডি কিছু জিনিস বলেছি, যেমন হচ্ছে আমরা লার্জ আর্টারি, আয়োর্টা এগুলোকে বলছি ডিস্ট্রিবিউটিং ভেসেল, কারণ তারা ব্লাড ডিস্ট্রিবিউট করে। আর আর্টারিওল, মেটা আর্টারিওল এগুলোকে বলছি রেজিস্ট্যান্ট ভেসেল, কারণ তারা হচ্ছে রেজিস্ট্যান্ট ক্রিয়েট করতে পারে। আর তারপরে ক্যাপিলারিকে আমরা বলেছি এক্সচেঞ্জ ভেসেল, কারণ এর ভেতর দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র আদান প্রদান হয়। সো আমরা 3 ধরনের ব্লাড ভেসেল জানলাম, বাকি থাকে ভেইন অ্যান্ড ভেনা ক্যাভা। তাহলে ভেইন অ্যান্ড ভেনা ক্যাভাকে কী বলা হয়? ভেইন অ্যান্ড ভেনা ক্যাভাতে ম্যাক্সিমাম ব্লাড স্টোরড অবস্থায় থাকে। অলমোস্ট 64%-এর মতো ব্লাড ভেইন অ্যান্ড ভেনা ক্যাভাতে থাকে। এই জন্য এদেরকে রিজার্ভার বলা হয়, বা হচ্ছে এদেরকে ক্যাপাসিটেন্স ভেসেল বলা হয়, কারণ এখানে অনেক পরিমাণ ব্লাড জমা থাকে। তাহলে আমরা মোটামুটি 4 ধরনের ব্লাড ভেসেল জানলাম এবং জানলাম হার্ট থেকে ব্লাড কিভাবে বেরিয়ে আবার হার্টে ফেরত আসে। কিন্তু আপনারা জানেন এই যে রাইট অ্যাট্রিয়ামে যে ভেনাস ব্লাডটা ফেরত আসলো, রাইট অ্যাট্রিয়ামের পর কিন্তু এই ব্লাডটা রাইট অ্যাট্রিয়ামে থাকে না। আলটিমেটলি এটা রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যায় এবং রাইট ভেন্ট্রিকলের ব্লাডটা পালমোনারি ট্রাঙ্ক দিয়ে, পালমোনারি আর্টারি দিয়ে এটা লাংসে যায়। লাংসে যায় কেন? ভেনাস ব্লাডটা আসলে আমরা জানি যে এটা হচ্ছে লাংসে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিবে এবং এই ভেনাস ব্লাডটা আলটিমেটলি লাংস থেকে নতুন অক্সিজেন গ্রহণ করবে এবং সেই অক্সিজেন নিয়ে সে বিশুদ্ধ রক্ত হিসেবে এটা আবার হার্টের লেফট অ্যাট্রিয়ামে ফেরত আসবে। তার মানে লাংস এখানে একটা মিডিয়াম হিসেবে কাজ করতেছে, জাস্ট ভেনাস ব্লাডটাকে আর্টেরিয়াল ব্লাডে কনভার্ট করতেছে। তার মানে আমার পালমোনারি ট্রাঙ্ক, পালমোনারি আর্টারি হয়ে যে লাংসে যে ভেনাস ব্লাডটা যাচ্ছে সেটা আবার ফেরত আসতেছে হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে অক্সিজেন নিয়ে। তারপর লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল হয়ে ওই যে আগের সার্কেলের মতোই। এখন আমি যদি টোটালি সামারি টানি, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা, আর্টারি, আর্টারিওল, মেটা আর্টারিওল, ক্যাপিলারি, তারপর ভেইন, ভেনা ক্যাভা হয়ে রাইট অ্যাট্রিয়াম, ভেনাস রিটার্ন হলো। রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্ক বা পালমোনারি সার্কুলেশনের মাধ্যমে লাংস, লাংস থেকে ওইটা আবার লেফট অ্যাট্রিয়ামে আবার ব্যাক করবে।
এটাই হচ্ছে আমার ব্লাডের সঞ্চালন পদ্ধতি। সো কেউ যদি এই সার্কুলেটরি সিস্টেমটা একটু মাথায় রাখতে পারে, তাহলে তার কিন্তু কার্ডিওলজি বোঝাটা অনেক সোজা হয়ে যাবে। এরপর বেসিক্যালি কার্ডিওলজি সম্পর্কে আপনার তেমন কিছু হার্টের স্ট্রাকচারটা একটু জানতে হবে। আপনারা জানেন যে আমি অলরেডি বলেছি হার্টের দুইটা চেম্বার, অ্যাট্রিয়া দুইটা লেফট অ্যান্ড রাইট, ঠিক একইভাবে ভেন্ট্রিকল দুইটা লেফট অ্যান্ড রাইট, এবং লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে একটা ভালভ আছে, এবং রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে একটা ভালভ আছে। লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানের ভালভটাকে আমরা সাধারণত বলি মাইট্রাল ভালভ, এবং রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের মাঝখানের ভালভকে বলি ট্রাইকাসপিড ভালভ। হার্টের ভেতরে গেল দুইটা ভালভ, এবং আরও দুইটা ভালভ, দুইটা মেজর, যেমন হচ্ছে আপনারা জানেন আর অ্যাওর্টা যেখান দিয়ে ওঠে, অ্যাওর্টার শুরুতে একটা ভালভ থাকে যেটাকে অ্যাওর্ট্রিক ভালভ বলছি, যেটা লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করে। আর রাইট ভেন্ট্রিকল থেকে যে পালমোনারি ট্রাঙ্ক অ্যারাইজ করে, ওটার গোড়াতে একটা ভালভ থাকে, সেটার নাম হচ্ছে পালমোনারি ভালভ। তার মানে আমাদের হার্টে টোটাল 4টা ভালভ, একটা হচ্ছে মাইট্রাল, এদিকে ট্রাইকাসপিড, এখানে অ্যাওর্টিক অ্যান্ড পালমোনারি ভালভ। আমরা যদি আপনাদেরকে একটু, আমি আসলে খাতাতে একটু ছবিটা দেখালে ভালো হবে, অথবা আগে আপনার আমার কম্পিউটার আপনি স্লাইডটাতে দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাচ্ছি। ব্লাড, এটা হচ্ছে আমার লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তার মানে লেফট ভেন্ট্রিকলের ব্লাড আলটিমেটলি আর্চ অফ দ্য অ্যাওর্টা হয়ে সারা বডিতে ডিস্ট্রিবিউট হয়, আর এটা ফেরত আসে হচ্ছে এই রাইট অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল। আর রাইট ভেন্ট্রিকলের ব্লাডটা আলটিমেটলি পালমোনারি ট্রাঙ্ক দিয়ে, এই ছবিটাতে দেখেন, আলটিমেটলি পালমোনারি ট্রাঙ্ক দিয়ে চলে যাবে। আর আপনি যদি খাতাতে খেয়াল করেন তাহলে সার্কুলেশনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা যদি আমার লেফট অ্যাট্রিয়াম হয়, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা আলটিমেটলি বেরিয়ে যাচ্ছে আর্চ অফ দ্য অ্যাওর্টা হয়ে, ডিসেন্ডিং অ্যাওর্টা এবং অ্যাওর্টা আর্টারি হয়ে এটা ক্যাপিলারিতে চলে যায়। আর ক্যাপিলারির ব্লাডটা আলটিমেটলি ভেইন হয়ে বা ভেনা ক্যাভা হয়ে সে কিন্তু রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। এই রাইট অ্যাট্রিয়ামের ব্লাড আলটিমেটলি রাইট ভেন্ট্রিকলে যায়, আর রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে এই ব্লাডটা আসলে, এই যে দেখেন আমি উপরে দুইটা লাংস এঁকেছি, এই লাংসে চলে যায় বিশুদ্ধ হওয়ার জন্য। তারপর এই বিশুদ্ধ অক্সিজেন সমৃদ্ধ ব্লাডটা আবার লেফট অ্যাট্রিয়ামে ফেরত আসে। এইভাবেই আসলে সার্কুলেশনটা চলে। এখন আমরা মোটামুটি সার্কুলেটরি সিস্টেমটা বুঝে ফেললাম। এখন আমরা একটু দুই তিনটা কমন ফিজিওলজিক্যাল টার্ম, যেটা আপনাদের পরীক্ষাতে আসে, রেসিডেন্সিতে তো খুবই কমন, সেটা হচ্ছে ব্লাড ফ্লো, ভেলোসিটি অফ ব্লাড ফ্লো অ্যান্ড হচ্ছে টার্বুলেন্স। এই তিনটা টার্ম আপনাদের পরীক্ষাতে মাঝে মাঝেই আসবে। তার মধ্যে আপনারা এটা হয়তো যাদের বই আছে বা শিট আছে আপনারা জানেন, ম্যাট্রিক্সের গাইডেও এটা আছে, এবং প্লাস হচ্ছে আপনারা যে কোনো বই সাধারণত পাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের তো শিটে আছেই। আমি আপনাদেরকে এই তিনটা টার্ম শিখাবো আমার মতো করে। নাম্বার 1 হচ্ছে ফ্লো, ব্লাড ফ্লো আমরা শিখবো। 2 নাম্বার হচ্ছে ভেলোসিটি অফ ব্লাড ফ্লো শিখবো। আর 3 নাম্বার হচ্ছে টার্বুলেন্স শিখবো। একটা জিনিস মাথায় রাখবেন, ব্লাড ফ্লো মানে হচ্ছে ব্লাডের প্রবাহ, তার মানে হচ্ছে কি পরিমাণ ব্লাড এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। আপনি চিন্তা করেন, ব্লাড যেহেতু একটা তরল পদার্থ, আপনারা জানেন তরল পদার্থ এক জায়গা থেকে এক জায়গায় যখন মুভ করে, এর মাঝখানের যে হচ্ছে যদি একটা ভেসেল বা একটা হচ্ছে আমি যদি পাইপ লাগিয়ে দেই, সেই পাইপের ডায়ামিটার যত বেশি হবে, তার মানে পাইপটা যত মোটা হবে, তরল পদার্থ তত বেশি পরিমাণে প্রবাহিত হতে পারবে। তার মানে দাঁড়াচ্ছে, পাইপ কল্পনা করেন, সো পাইপটা যত মোটা হবে, যত ডায়ামিটার যত বেশি হবে, এর ভেতর দিয়ে তরল পদার্থের প্রবাহটা তত বেশি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তার মানে ভেসেলের ডায়ামিটার যত বাড়বে, ব্লাড ফ্লো তত বাড়বে। এটা খুবই সিম্পল একটা ইস্যু। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা জানেন, আপনারা একটু আমার হচ্ছে খাতার এই ছবিটা খেয়াল করতে পারেন, আপনারা লক্ষ্য করে দেখুন, এখানে আমি দুটি জার এঁকেছি। প্রথম জারে বাম সাইডের জারটায় দেখেন এখানে পানির পরিমাণ অনেক বেশি, আর এদিকে ডান সাইডে দেখেন পানির পরিমাণ অনেক কম। যেহেতু এখানে পানির পরিমাণ অনেক বেশি আর এখানে কম, স্বাভাবিকভাবে আপনারা জানেন এখান থেকে পানির প্রবাহ হবে এদিকে। তার মানে
অতিরিক্ত প্রেসার থেকে কম প্রেসারের দিকে তরল পদার্থের প্রবাহ থাকে। আমরা তার মানে একটা জিনিস বুঝতে পারলাম, ব্লাড হোক বা তরল পদার্থ অতি চাপ থেকে কম চাপের দিকে প্রবাহিত হয়, এবং এই চাপের পার্থক্য যত বেশি হবে তরল পদার্থের মুভমেন্টও তত বেশি হবে। নাম্বার 2, এই দেখেন মাঝখানে আমি একটা পাইপের মতো করে এঁকেছি, এর ভেতর দিয়ে পানি যাচ্ছে। তার মানে এই পাইপটাকে আমি যত মোটা করব, এটা যত বেশি ওয়াইড হবে, এর ভেতর দিয়ে তরল পদার্থ তত ইজিলি যাবে। তার মানে তরল পদার্থের প্রবাহটা আসলে মাঝখানের যে ভেসেল বা পাইপ দিয়ে যখন যায়, এটার ডায়ামিটার বাড়ার সাথে সাথে এটার প্রবাহ বেড়ে যাবে। আর আমি যদি কল্পনা করি এই পাইপটার ডায়ামিটার আরও কমিয়ে দিলাম, চিকন করে দিলাম, তাহলে এর ভেতর দিয়ে সহজে তরল পদার্থ যেতে পারবে না। তার মানে তখন আমার ব্লাড ফ্লো অনেক কমে যাবে। সো আমরা মোটামুটি তরল পদার্থের ব্লাড ফ্লো সম্পর্কে দুই একটা কথা বললাম। আর রেজিস্ট্যান্ট জিনিসটা কি? রেজিস্ট্যান্ট মানে হচ্ছে বাধা। তার মানে ব্লাড ফ্লো যখন যেতে পারে না, তখনই আমরা ধরে নিই এর ভেতরে প্রচণ্ড বাধা আছে, এজন্যই যেতে পারছে না। তার মানে আপনারা কল্পনা করেন যে টিউবের ভেতর দিয়ে বা যে ভেসেলের ভেতর দিয়ে ব্লাড যাচ্ছে, সেই ভেসেলের ডায়ামিটার যদি অনেক কমে যায়, অর্থাৎ ভেসেল যদি খুব চিকন হয়, তাহলে এর ভেতর দিয়ে সহজে ব্লাড যাবে না, তার মানে প্রবাহ কমে যাবে। তার মানে সহজে ভেসেলের ভেতর দিয়ে যাচ্ছে না মানেই ধরে নেন অবশ্যই এটার রেজিস্ট্যান্স বা বাধা দেওয়ার ক্ষমতা অনেক বেশি। তার মানে ডায়ামিটার যত কমে যায়, এর বাধা দেওয়ার ক্ষমতা অনেক বেড়ে যায়। মানে এটা হচ্ছে ফ্লোয়ের ঠিক রিভার্স। আপনারা একটু শীট দেখলেই আসলে ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপর আরেকটা জিনিস হচ্ছে, এই তরল পদার্থের ফ্লো আরেকটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে ভিসকোসিটি। ভিসকোসিটি মানে সান্দ্রতা। যেমন আপনি যদি কল্পনা করেন, আমরা যদি পানির সাথে ভাতের মার কল্পনা করি, তাহলে পানির চেয়ে ভাতের মার অনেক বেশি ভিসকাস, মানে অনেক বেশি আঠালো আঠালো ভাব। তার মানে সহজেই বোঝা যাচ্ছে পানি যত সহজে চলাচল করে, ঠিক ভাতের মার, মধু বা এই ধরনের কিছু কিন্তু ঠিক অত দ্রুত গতিতে মুভ করতে পারবে না, বা অত প্রবাহটা অত ঠিক থাকবে না। এই জন্যই ভিসকোসিটি বাড়ার সাথে সাথে তরল পদার্থের মুভমেন্ট কিন্তু অনেক কমে যায়। তার মানে মোর ভিসকোসিটি ইজ ইকুয়াল টু লেস ফ্লো, আর এটাকে উল্টা করলে দাঁড়ায় লেস ভিসকোসিটি ইজ ইকুয়াল টু মোর ব্লাড ফ্লো। এরপরে আমরা এতক্ষণ যা নিয়ে আলোচনা করলাম, এটা ছিল ব্লাড ফ্লো, মানে ব্লাডের প্রবাহ। এরপরে আমি বলেছিলাম আরেকটা টার্ম আপনাদের শিখাবো, সেটা হচ্ছে ভেলোসিটি অফ ফ্লো। তাহলে ফ্লোয়ের সাথে ভেলোসিটির একটু পার্থক্য আছে। ভেলোসিটি বলতে বোঝায় আসলে গতিবেগ, মানে কত দ্রুত ব্লাডটা প্রবাহিত হয়। এটা বোঝানোর জন্য আসলে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনারা জানেন, অনেকেই হচ্ছে ফুল বাগানে, আপনারা জানেন এক ধরনের পাইপ পাওয়া যায়, লাল পাইপ, যেগুলো দিয়ে অনেকে ফুল বাগানে পানি টানি দেয়। ওই পাইপগুলো দেখবেন যে প্রবাহ, ওটার ভেতর দিয়ে যে পরিমাণ পানি যাচ্ছে, আপনি যদি পাইপের মাথাটা, একদম শেষ মাথাটা একটু চাপ দিয়ে ধরেন, দেখবেন পানি কিন্তু কম যাবে। পানি কম গেলেও কিন্তু দেখবেন ওই চিকন জায়গা দিয়ে অনেক দ্রুত গতিতে পানি যাচ্ছে। তার মানে দেখেন, প্রথমে আপনি যদি চাপ না দিয়ে ধরে রাখেন, তাহলে পানি কিন্তু পরিমাণে বেশি গেলেও ওটার কিন্তু গতিবেগ অত বেশি না, মানে অত স্পিডে যাচ্ছে না। কিন্তু যেই আপনি পাইপের মাথাটা চাপ দিয়ে ধরবেন, দেখবেন অতি দ্রুত ফিনকি দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। এই ঘটনাটাকেই আসলে ভেলোসিটি বলা হয়। আসলে প্রথমে প্রবাহ বেশি থাকলেও আপনি যখনই চাপ দিয়ে ধরবেন, এর ভিতর দিয়ে দ্রুত বেগে পানি বের হতে থাকবে, যদিও পরিমাণে কম। আসলে ফ্লো বলতে বা প্রবাহ বলতে আমরা পরিমাণ বুঝাই, আর ভেলোসিটি অফ ফ্লো বলতে আমরা সাধারণত কত দ্রুত গতিতে, কত স্পিডে যাচ্ছে আমরা সেটা বুঝি। তার মানে বুঝতে পারছেন যে ফ্লো আর ভেলোসিটি অফ ফ্লো এক জিনিস না। আপনারা অনেকে এটাই ভুল করে থাকেন। তাহলে ভেলোসিটি অফ ফ্লো আপনারা কিভাবে মনে রাখবেন? ব্লাডের ভেলোসিটি অফ ফ্লো ডিপেন্ড করে, আপনারা একটা সূত্র দিয়েই মনে রাখেন, কারণ সব জিনিস বুঝাতে গেলে আপনাদের মাথায় একটু প্যাচ লেগে যেতে পারে। আমি সহজে মনে রাখি একটা জিনিস দিয়ে, এ ভি সি। এ মানে হচ্ছে আর্টারি, ভি মানে হচ্ছে ভেইন, আর সি মানে হচ্ছে ক্যাপিলারি। তার মানে ভেলোসিটি অফ ব্লাড ফ্লো সবচেয়ে বেশি আর্টারিতে, তারপর ভেইনে, তারপর হচ্ছে ক্যাপিলারিতে। এই জন্য এ ভি সি। আপনারা কল্পনা করেন, কারো যদি, যারা আপনারা সার্জারিতে কাজ করেন, আপনারা জানেন যে একটা আর্টারি কেটে গেলে কত দ্রুত বেগে রক্ত বেরিয়ে যায়, ফিনকি দিয়ে রক্ত বের হয়। তার মানে বুঝতেই পারতেছেন যে আর্টারি দিয়ে ব্লাড আসলে অনেক দ্রুত বেগে আসলে প্রবাহিত হয়। আর সবচেয়ে কম কোথায় বলছি? এ ভি সি, মানে ক্যাপিলারিতে সবচেয়ে কম।
এটার উদাহরণ আপনারা অনেক সময় দেখবেন হচ্ছে যখন ব্লাড সুগার মাপেন, দেখবেন আঙ্গুলের মাথায় আপনারা পিক করেন, পিক করলে কিন্তু ক্যাপিলারি ভেতর দিয়ে ব্লাড আসে, তখন দেখবেন খুব স্লোলি, এমনকি হচ্ছে এত আস্তে ব্লাড আসে, এমনকি আমাদের হচ্ছে টিপে টিপে রক্ত আসলে বের করতে হয়। তার মানে ওইখানে আসলে কিন্তু ব্লাডের ভেলোসিটিটা অনেক কম থাকে। সো মনে রাখার উপায়, আপনারা তারপরও মনে রাখতে পারেন এ ভি সি, সবচেয়ে বেশি আর্টারি, তারপর ভেইন, তারপর ক্যাপিলারি। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে ফ্লো, একটা হচ্ছে ভেলোসিটি অফ ফ্লো, আর আরেকটা হচ্ছে টার্বুলেন্স। এখন আমরা আমরা একটা জিনিস শিখি নেই, সেটা হচ্ছে টার্বুলেন্স। টার্বুলেন্স মনে রাখবেন একটা সূত্র দিয়ে, সেটা হচ্ছে আমি বলে থাকি ডিভিডি। আমি আপনাদের একটু দেখাচ্ছি, আপনারা এই টার্বুলেন্সের এই সূত্রটা একটু মাথায় রাখবেন, ডিভিডি অর্থাৎ ডি, ওই উপরের যে ডিভিডি ওইটাতে হচ্ছে ডিতে ডায়ামিটার, ভিতে হচ্ছে ভেলোসিটি, আর আরেক ডিতে হচ্ছে ডেনসিটি, আর নিচের যে ভি এটা হচ্ছে ভিসকোসিটি। তার মানে দাঁড়াচ্ছে আপনার যদি ভেসেলের ডায়ামিটার বাড়ে তাহলে টার্বুলেন্স বাড়বে, ভেসেলের যদি ভেলোসিটি বাড়ে টার্বুলেন্স বাড়বে, ভেসেলের যদি ডেনসিটি, ভেসেলের যে ব্লাড এটার যদি ডেনসিটি বেড়ে যায় তাহলেও টার্বুলেন্স বাড়বে। কিন্তু নিচে যে ভি আছে এটা হচ্ছে ভিসকোসিটি, আসলে ভিসকোসিটি বাড়লে আর টার্বুলেন্সটা বাড়ে না, এটা কমে। তার মানে উপরের তিনটা হচ্ছে সমানুপাতিক আর নিচেরটা হচ্ছে ব্যস্তানুপাতিক। আর ওই যে আপনাদের একটু আগে ভেলোসিটি অফ ফ্লো এর সূত্র বলেছিলাম, ওইটা হচ্ছে সবচেয়ে বেশি আর্টারিতে, তারপর ভেইনে, তারপর হচ্ছে ক্যাপিলারিতে। এই জন্য এটাকে আমরা এ ভি সি বলছি। আমরা পরের ছবিতে চলে যাই। আমরা এখন কিছু জিনিস শিখব, আমি এই ছবিগুলো আগেই এঁকে রেখেছি যাতে আপনাদের একটু সুবিধা হয়। আপনারা লক্ষ্য করেন আমাদের হার্টের যে স্ট্রাকচার, আমি আপনাদেরকে একটু বলেছিলাম যে আমাদের হার্টের এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, আর লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মাঝখানে দেখেন এমভি লেখা, এটা হচ্ছে মাইট্রাল ভালভ। আর রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের মাঝখানে দেখেন টিভি লেখা, ওটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। আর এখানে দেখেন লেফট ভেন্ট্রিকল থেকে যে এই যে আমার অ্যাওর্টাটা উঠে গেছে তার গোড়াতে একটা ভালভ আছে, এটার নাম অ্যাওর্টিক ভালভ। আর রাইট ভেন্ট্রিকল থেকে যে পালমোনারি ট্রাঙ্ক যায় সে তার অরিজিনে একটা ভালভ আছে, এটার নাম আসলে পালমোনারি ভালভ। তাহলে আমাদের হার্টের চেম্বার চারটা, 1 2 3, উপরে 4, আর ভালভও হচ্ছে 4টা। এটাই হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। এরপরে আমরা আপনাদেরকে আরেকটা জিনিস শিখিয়ে দিই আমি, সেটা হচ্ছে, আচ্ছা থাক, এটা আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন আপনাদের এই কানেকটিভ টিস্যুর সিস্টেমটা অফ হার্ট এটাও আপনারা জানেন। আপনারা খেয়াল করে দেখেন হার্টে যখন একটা ইম্পালস জেনারেট হয় ওটা কিন্তু এসএ নোড থেকে স্টার্ট হয়। এসএ নোড থেকে দেখেন ইম্পালসটা অ্যাট্রিয়াম হয়ে এভি নোডে আসছে, আর এভি নোড থেকে এটা বান্ডল অফ হিস, তারপর রাইট সাইডে রাইট বান্ডল ব্রাঞ্চ, এবং লেফট সাইডে দেখেন লেফট বান্ডল ব্রাঞ্চ হয়ে আলটিমেটলি কিন্তু পার্কিনজি ফাইবারে চলে যাচ্ছে। এটা হচ্ছে হার্টের আমরা যে কন্ডাকটিভ সিস্টেম বা স্পেশালাইজড টিস্যু অফ হার্ট নামে আমরা যেটা জানি, এটা হচ্ছে সেই হার্টের কন্ডাকটিভ সিস্টেম। তার মানে আপনার হার্টে যদি একটা ইম্পালস জেনারেট হয় এটা এসএ নোডে শুরু হবে, এটা এভি নোডে আসবে, বান্ডল অফ হিস হয়ে আলটিমেটলি হচ্ছে রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ দিয়ে আলটিমেটলি ভেন্ট্রিকলে যাবে। তাহলে আপনাদের আমি যদি এখন একটা প্রশ্ন করি, তাহলে কার্ডিয়াক অ্যাক্টিভিটি স্টার্ট হয় তো এসএ নোডে, তার মানে বলেন তো হার্টের অ্যাক্টিভিটি যেহেতু স্টার্ট হচ্ছে এসএ নোডে, তার মানে কার্ডিয়াক অ্যাক্টিভিটি আসলে আগে পাবে অ্যাট্রিয়াম, কারণ হচ্ছে এসএ নোড অ্যাট্রিয়ার কাছাকাছি আছে, রাইট অ্যাট্রিয়ামের কাছাকাছি। এই জন্য এসএ নোডের ইম্পালসটা যেহেতু অ্যাট্রিয়ামে আগে যায়, এই জন্য আগে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হয়। এটাই কার্ডিয়াক সাইকেলের নর্মাল রুলস। অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের ফলে আপনারা জানেন যখন কন্ট্রাকশন হয় বা সিস্টল হয় তখন অ্যাট্রিয়ার ব্লাডটা ভেন্ট্রিকলে চলে আসে, আর ভেন্ট্রিকলের ব্লাডটা তখন ফুলে যায় এবং ভেন্ট্রিকলটা আকারে বড় হয়ে যায়, কারণ অ্যাট্রিয়া থেকে সে ব্লাড পাচ্ছে। তখন ভেন্ট্রিকল যখন ব্লাড পেয়ে ফুলে যায় তখন আসলে কিন্তু ভেন্ট্রিকলে হচ্ছে ডায়াস্টোল। আর ভেন্ট্রিকল যখন আবার সিস্টলে যাবে তখন ভেন্ট্রিকল চাপ দিবে, আর ভেন্ট্রিকল চাপ দিলে ভেন্ট্রিকলের ব্লাডটা চলে যাবে আলটিমেটলি বাইরের দিকে। তার মানে এই সিস্টল এবং ডায়াস্টল এটা আপনারা জানেন, এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। আপনারা তাহলে একটা দৃশ্য কল্পনা করেন, সেটা হচ্ছে যখন লেফট ভেন্ট্রিকলে লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড আসে, তার মানে লেফট অ্যাট্রিয়াম তখন
কল্পনা করেন লেফট অ্যাট্রিয়াম কন্ট্রাকশনের ফলে লেফট অ্যাট্রিয়ামের ব্লাডটা মাইট্রাল ভালভ হয়ে চলে যাচ্ছে লেফট ভেন্ট্রিকলে। আর যেহেতু লেফট অ্যাট্রিয়ামের ব্লাড লেফট ভেন্ট্রিকলে চলে আসছে, তার মানে লেফট ভেন্ট্রিকল তখন ব্লাড নিয়ে নিয়ে ফুলে যাচ্ছে। তার মানে লেফট অ্যাট্রিয়ামের ব্লাড লেফট ভেন্ট্রিকলে আসাতে আসলে লেফট ভেন্ট্রিকলের কিন্তু ডায়াস্টল হচ্ছে। আর লেফট ভেন্ট্রিকল যখন ব্লাডগুলো পেয়ে গেল তখন সে ফুলে গেল, তখন তার কাজ কি হবে? সেই ব্লাডটা সে পাম্প করে বের করে দিবে। এখন লেফট ভেন্ট্রিকল যদি ব্লাড পাম্প করা শুরু করে, সেটা বের হবে বেসিক্যালি আর্চ অফ দ্য অ্যাওর্টা দিয়ে এবং আলটিমেটলি সারা বডিতে সে ছড়িয়ে দিবে। তার মানে লেফট ভেন্ট্রিকল ব্লাড পাম্প করবে তখন ঠিক আমার ওই আর্চ অফ দ্য অ্যাওর্টার সামনে যে ভালভটা থাকে অ্যাওট্রিক ভালভ, ওটা কিন্তু ওপেন হয়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যখন লেফট ভেন্ট্রিকলে সিস্টল হবে, লেফট ভেন্ট্রিকলের ব্লাড যখন চাপ খাবে, তখন আর্চ অফ দ্য অ্যাওর্টার গোড়াতে আমার যে হচ্ছে অ্যাওট্রিক ভালভ আছে সেটা খুলে যাবে এবং ওটা দিয়ে ব্লাড আলটিমেটলি সারা বডিতে চলে যাবে। এটা হচ্ছে নর্মাল হচ্ছে সিস্টল এবং ডায়াস্টলের খেলা। আসলে এই জিনিসগুলো আমি আসলে ব্ল্যাকবোর্ডে দেখানো ছাড়া বা পিছনে হচ্ছে একে একে না দেখানো ছাড়া আমি ঠিকমতো বুঝাতে পারি না। আসলে এটা আসলে কিছু করার নাই। আমি তারপরও চেষ্টা করব আপনাদের যতটুকু আমি এভাবে ক্লাস এগিয়ে নেওয়া যায় আমি নিয়ে যেতে থাকব। আমরা একটু রিক্যাপিচুলেট করি আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম। সেটা হচ্ছে আমাদের হার্টের 4টা চেম্বার থাকে, 2টা লেফট অ্যাট্রিয়াম, 2টা লেফট ভেন্ট্রিকল, 2টা অ্যাট্রিয়াম, 2টা ভেন্ট্রিকল। লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মাঝখানে মাইট্রাল ভালভ, আর রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের মাঝখানে ট্রাইকাসপিড ভালভ। লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করে অ্যাওর্টা, তার গোড়াতে থাকে অ্যাওর্টিক ভালভ। আর রাইট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করে পালমোনারি ট্রাঙ্ক, তার গোড়াতে থাকে হচ্ছে পালমোনারি ভালভ। যখন লেফট অ্যাট্রিয়ামে সিস্টল হবে, লেফট অ্যাট্রিয়াম সংকুচিত হবে, ফলে লেফট অ্যাট্রিয়ামের ব্লাড লেফট ভেন্ট্রিকলে চলে আসবে। তাহলে কল্পনা করেন যখন লেফট অ্যাট্রিয়াম সিস্টল করবে ঠিক তখন কিন্তু ওই মাইট্রাল ভালভটা কিন্তু খুলতে হবে, কারণ না হলে লেফট অ্যাট্রিয়ামের ব্লাড লেফট ভেন্ট্রিকলে আসবে না। আবার যখন কল্পনা করেন লেফট ভেন্ট্রিকল যখন সিস্টলে যাবে তখন লেফট ভেন্ট্রিকল ব্লাড পুশ করবে, এর ফলে লেফট ভেন্ট্রিকলের ব্লাডটা চলে আসবে আর্চ অফ দ্য অ্যাওর্টাতে। তার মানে তখন ওপেন থাকা লাগবে অ্যাওর্টিক ভালভ। তার মানে এই বিষয়গুলো আপনাদের একটু জানতে হবে, না হলে আপনারা কার্ডিয়াক ইভেন্টগুলো আপনারা ঠিকমতো মনে রাখতে পারবেন না। তারপর আমি আপনাদের 3টা টার্ম বলেছি, একটা হচ্ছে ফ্লো, একটা হচ্ছে ভেলোসিটি অফ ফ্লো এবং আরেকটা হচ্ছে টার্বুলেন্স। ফ্লো আমরা শিখেছি কিভাবে, ওই যে বেশি প্রেশার থেকে কম প্রেশারের দিকে ব্লাড প্রবাহিত হয়, ভেসেলের ডায়ামিটার বেড়ে গেলে ব্লাড সহজে প্রবাহিত হয়, আর ভিসকোসিটি বেশি থাকলে ব্লাড সহজে প্রবাহিত হতে পারে না। আর তারপর আমরা আরেকটা জিনিস শিখেছি ভেলোসিটি অফ ব্লাড ফ্লো, এটা শিখেছি AVC দিয়ে। তার মানে সবচেয়ে বেশি ভেলোসিটি হচ্ছে আর্টারিতে, তারপরে ভেইনে, তারপর হচ্ছে ক্যাপিলারিতে। তারপরে আরেকটা জিনিস শিখেছি টার্বুলেন্স, টার্বুলেন্স শিখেছি DVD/V। উপরের যে 3টা DVD ছিল ডেনসিটি, ভেলোসিটি অ্যান্ড ডায়ামিটার, আর নিচের যে V ছিল ওটা ছিল ভিসকোসিটি। আপনারা এই 3টা সূত্র অবলম্বন করলেই মোটামুটি পেরে যাবেন। এরপর আপনাদের জানতে হবে, আপনারা জানেন সাম এজেন্ট আর ভ্যাসোডাইলেটর অ্যান্ড সাম এজেন্ট আর ভ্যাসোকনস্ট্রিক্টর। যেমন সে ফর এক্সাম্পল আপনারা জানেন হিস্টামিন, ব্র্যাডিকাইনিন, নাইট্রিক অক্সাইড, এরা কিন্তু ভ্যাসোডাইলেট করে। আবার আমরা যদি চিন্তা করি অ্যানজিওটেনসিন 2, এরা কিন্তু ভ্যাসোকনস্ট্রিকশন করে। তার মানে এই যে ভ্যাসোকনস্ট্রিক্টর এজেন্ট এবং ভ্যাসোডাইলেটর এজেন্টের একটা ছক বা বক্স, এটা ম্যাট্রিক্সের শিটেও আছে এবং আপনারা হচ্ছে ম্যাট্রিক্স বইয়েও পাবেন। এগুলো একটু পড়ে নিতে হবে, কারণ এটা থেকে কিন্তু পরীক্ষাতে প্রচুর কোশ্চেন আসে। আমি আবারও বলছি ভ্যাসোডাইলেটর এজেন্ট কারা আর কারা ভ্যাসোকনস্ট্রিক্টর এজেন্ট, এটা আপনাদের অবশ্যই জানতে হবে। এবং করোনারি ভ্যাসোডাইলেটরের কিছু আছে, নাম আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন, এটাও আপনারা একটু মনে রাখতে পারেন। এটাও মাঝে মাঝে পরীক্ষাতে আসে, মানে হোয়াট আর দ্য করোনারি ভ্যাসোডাইলেটরস। এটা আমি আসলে সূত্র ভালো বানাতে পারি না, তারপরে চেষ্টা করেছিলাম একটা সূত্র দিয়ে মনে রাখতে পারেন। সেটা হচ্ছে চাপা কলা। চাপা মানে হচ্ছে CHAPA, চাপা। সিতে দেখবেন কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে, এইচে দেখবেন হচ্ছে হাইড্রোজেন হয়ে যাবে, এতে দেখবেন অ্যাডিনিন হয়ে যাবে, অ্যাডিনোসিন হয়ে যাবে, পিতে দেখবেন প্রোস্টাগ্ল্যান্ডিন হয়ে যাবে। সো এরকম আপনি হচ্ছে চাপা কলা মনে রাখলে মোটামুটি এই সূত্রটা দিয়ে আপনারা দেখবেন মিলিয়ে ফেলতে হয়তো পারবেন করোনারি ভ্যাসোডাইলেটর এজেন্ট কারা কারা। এরপর প্রপার্টিস অফ কার্ডিয়াক মাসল।
আমি আপনাদের যখন ওই স্পেশালাইজ টিস্যু ইন হার্ট মানে হচ্ছে ওই এসএ নোড থেকে যে ইম্পালসটা এভি নোডে আসে, এভি নোড থেকে যে বান্ডল ব্রাঞ্চ এবং রাইট অ্যান্ড লেফট বান্ডল ব্রাঞ্চ হয়ে আলটিমেটলি পার্কিনজি ফাইবারে যায়, সেই বিষয়টা আমি আপনাদের আগেই বলেছিলাম। এখন আপনাদের একটা জিনিস জানতে হবে, আমরা ইসিট্রিয়াল সিস্টল, কিউআরএস মানে হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল এবং পি মানে হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল, এই তিনটা শব্দ কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। এখন পি দিয়ে হচ্ছে কার্ডিয়াক ইভেন্ট শুরু। আমরা ঠিক পিকে কেন অ্যাট্রিয়াল সিস্টল বলা হয় এর একটা এক্সপ্লেনেশন পাওয়া যাচ্ছে। কারণটা হচ্ছে আপনাদের বলেছিলাম এসি নোডের ইম্পালস সবার আগে পাবে হচ্ছে অ্যাট্রিয়াম, কারণ অ্যাট্রিয়াম এসি নোডের কাছে, এই জন্যই আগে অ্যাট্রিয়াল সিস্টল হয়। এই জন্যই আমরা ইসিজিতে দেখবেন সবার আগে পি রিড করি, আর পি মানেই হচ্ছে বেসিক্যালি অ্যাট্রিয়াল সিস্টল। যাই হোক, এই বিষয়গুলো আসলে ম্যাট্রিক্সের ক্লাসে আমি টুকটাক খোলাসা করার চেষ্টা করব আপনাদের ইসিজি থেকে। আর দুইটা কোশ্চেন খুবই কমন এবং কমনলি আসে, আমি সেটা হচ্ছে হাইপোক্যালেমিয়া এবং হাইপার ক্যালেমিয়াতে ইসিজি চেঞ্জ কি কি হয়। আপনাদের আমি হাইপোক্যালেমিয়া এবং হাইপার ক্যালেমিয়ার ইসিজি চেঞ্জ, এটা হচ্ছে দেখেন একটা নর্মাল ইসিজি। প্রথমে দেখেন পি ওয়েভ, যেটা মানে হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল। এখানে দেখতে পাচ্ছেন কিউআরএস মানে হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল, আর টি মানে হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল। কিন্তু যখন আপনাদের হাইপার ক্যালেমিয়া বা হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে পটাশিয়াম বেড়ে যাবে, তখন কিছু ইসিজির চেঞ্জ হয়। আমি এটা খাতায় একটু আঁকার চেষ্টা করেছি, সেটা হচ্ছে এই চেঞ্জগুলো এই ছবিটা দেখে একটু মনে রাখতে পারেন। দেখেন সবার লাস্টে যে টি ওয়েভ থাকে, এই টি ওয়েভটা অনেক টল হয়ে যাবে, এজন্য এটার নাম দিয়েছি টল টি। মাঝখানে যে কিউআরএস কমপ্লেক্স থাকে সেটা হয়ে গেছে ওয়াইড, এই কারণে দেখেন আমি লিখেছি ওয়াইড কিউআরএস কমপ্লেক্স। আর সামনে দেখেন কোনো পি ওয়েভ নেই, এই জন্য লিখেছি নো পি ওয়েভ। তার মানে আপনারা যদি হাইপার ক্যালেমিয়ার ইসিজি চেঞ্জ মনে রাখতে চান, তাহলে একটা সহজ ফর্মুলা হচ্ছে পিছনেরটা অনেক লম্বা হয়ে যায়, মাঝখানেরটা চওড়া হয়ে যায়, আর সামনেরটা অ্যাবসেন্ট থাকে। তার মানে লম্বা চওড়া নাই, এভাবে মনে রাখতে পারেন। তাহলে টল টি, ওয়াইড কিউআরএস এবং অ্যাবসেন্স অফ পি, এই তিনটা ইসিজির চেঞ্জ আপনাদের মাথায় রাখতে হবে। মনে রাখবেন আরও দুইটা চেঞ্জ হয়, সেটার সঙ্গে মনে রাখবেন ভিটি এবং ভিএফ। ভিটি মানে হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, আর ভিএফ মানে হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। আমরা হাইপার ক্যালেমিয়ার ইসিজি চেঞ্জটা মোটামুটি শিখলাম। এখন আমরা শিখব হাইপোক্যালেমিয়ার ইসিজি চেঞ্জ। নিচের ছবিটা দেখেন, এটা হচ্ছে একটা হাইপোক্যালেমিয়ার ইসিজি চেঞ্জের ছবি। হাইপোক্যালেমিয়াতে কি হয়? হাইপোক্যালেমিয়াতে আপনি দেখেন আমি এই যে পি এঁকেছি, এরপর কিউ আর এস, দেখবেন এসটা একটু ডিপ করে নিচের দিকে দিয়েছি। তার মানে এস থেকে যে টি পর্যন্ত এই ওয়েভটা, এটাকে বলা হয় এসটি। এসটিটা আসলে ডিপ্রেসড হয়ে গেছে। তাহলে হাইপোক্যালেমিয়াতে এসটিটা ডিপ্রেশন হয়ে যাবে, আর টি ওয়েভ নর্মালি উপরের দিকে থাকে, কিন্তু এখানে দেখেন টিটা কিন্তু নিচের দিকে নেমে গেছে, এটাকে বলা হয় টি ইনভার্সন। তার মানে এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন, এবং দেখেন আরেকটা জিনিস, এর লাস্টে আরেকটা ওয়েভ এঁকেছি, এটাকে বলা হয় ইউ ওয়েভ। তার মানে আপনারা মাথায় রাখবেন হাইপোক্যালেমিয়ার ইসিজি চেঞ্জ হচ্ছে, সহজে মনে রাখার উপায় হচ্ছে সবগুলো নিচের দিকে। তার মানে এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন এবং ইউ ওয়েভ। এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন এবং ইউ ওয়েভ, এভাবে আপনারা হাইপোক্যালেমিয়াটা মনে রাখতে পারেন। আর সঙ্গে একইভাবে দুইটা জিনিস যোগ করবেন, প্রলংড পিআর এবং প্রলংড কিউটি। পিআর এবং কিউটিটা আসলে কি হয়ে যায়? প্রলংড হয়ে যায়। আপনাদের এই হাইপার ক্যালেমিয়ার ইসিজি চেঞ্জ এবং হাইপোক্যালেমিয়ার যে ইসিজি চেঞ্জ, এটা কিন্তু পরীক্ষাতে অনেক বারবার আসে, এটা কিন্তু একটু জানতে হবে। আর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআইতে ইসিজি চেঞ্জ কি হয়, এটা আপনারা মোটামুটি সবাই জানেন যে এসটি এলিভেশন হয় অ্যাকিউট স্টেজে, এরপর প্যাথোলজিক্যাল কিউ পাওয়া যায়, তারপর হচ্ছে আর হাইপার অ্যাকিউট যদি এমআই হয় অনেক সময় টল টিও পাওয়া যায়। এগুলো একটু জানতে হবে, এগুলো একটু জেনে নেবেন। ইসিজি চেঞ্জের মধ্যে মনে রাখবেন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনটা অ্যাজ ওয়েল অ্যাজ এই হাইপার ক্যালেমিয়া এবং হাইপোক্যালেমিয়ার ইসিজি চেঞ্জ, এটা খুবই জরুরি, আপনাদের পরীক্ষাতে মাঝে মাঝেই আসে। এখন আমরা কার্ডিয়াক মাসলের কিছু প্রপার্টিস আছে, এটা আপনারা অনেকেই জানেন।
যে অটো রিদমিসিটি, মানে হচ্ছে সে নিজেই তার রিদম তৈরি করে। তারপর হচ্ছে অটোমেটিসিটি, তারপর হচ্ছে কন্ট্রাক্টিলিটি, কারণ মাসেল কন্ট্রাকশন করে। তারপর হচ্ছে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল, রিফ্র্যাক্টরি পিরিয়ড, এরকম অনেক জিনিস আছে। ওগুলো নিয়ে আসলে খুব বেশি পরীক্ষাতে তেমন একটা আসে না, কিন্তু আপনাদের অ্যাকশন পটেনশিয়াল নিয়ে মাঝে মাঝে পরীক্ষাতে কোশ্চেন আসে। এটা আসলে অনেকে বুঝতে পারে না। এটা আসলে একটু পড়ানো ডিফিকাল্ট, ব্ল্যাকবোর্ড ছাড়া, আমার হচ্ছে বোর্ড ছাড়া বা পিছনে বোর্ড ছাড়া। তারপরে আমি আপনাদেরকে চেষ্টা করব, আমি অ্যাকশন পটেনশিয়ালের একটা ছবি আগেই এঁকে রেখেছি, আমি দেখি আপনাদেরকে কিছুটা বোঝাতে পারি কিনা। আপনারা জানেন অ্যাকশন পটেনশিয়াল আসলে ওই যে একটু কঠিন বিষয়, অনেকেই বুঝতে একটু ডিফিকাল্ট হয়। তারপর আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। যে কোনো টিস্যু বা মাসেল ফাইবার তার হচ্ছে কিছু রেস্টিং পিরিয়ড থাকে এবং মাঝে মাঝে সে অ্যাকশনে চলে যায়। ঠিক আমাদের যে কার্ডিয়াক মাসেল, সেও মাঝে মাঝে হচ্ছে রেস্ট নেয় এবং মাঝে মাঝে সে কাজ করে। আপনারা যদি এই যে স্ক্রিনের এই ছবিটা দেখেন, তাহলে দেখতে পাবেন এখানে -90 মিলিভোল্ট লেখা, পরে আসছি এটার পর ফেজ 0, ফেজ 1 দেখতে পাচ্ছেন, ফেজ 2, ফেজ 3, ফেজ 4। আমি এটা খাতায় এঁকেছি বোঝানোর সুবিধার্থে। আপনারা দেখেন, লক্ষ্য করেন, নর্মালি আমাদের এই আরএমপি মানে হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। তার মানে হচ্ছে কার্ডিয়াক মাসেল যখন রেস্টে থাকে, এটাকেই আরএমপি দিয়ে আমরা প্রকাশ করি। এবং রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল দেখেন আমি নিচে লিখে রেখেছি -90 মিলিভোল্ট। তার মানে আমার কার্ডিয়াক মাসেল যখন রেস্টে থাকে তখন তার ইলেকট্রিসিটি থাকে -90 মিলিভোল্ট। কিন্তু দেখেন কার্ডিয়াক মাসেল সবসময় তো রেস্টে থাকবে না, তখন তাকে কোনো না কোনো সময় কাজ করতে হবে। এই কাজ করার টাইমটুকু হচ্ছে বেসিক্যালি এই যে এই কার্ভটা, আর এই যে এইটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। এই যে নিচের জায়গাটুকু রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, তার মানে নিচের যে ফ্ল্যাট লাইনটা দেখতে পাচ্ছেন এগুলো আসলে রেস্টিং পিরিয়ড। তার মানে রেস্ট থেকে কিভাবে সে জেগে ওঠে, এই যে প্রথম 0, এই 0কেই ওরা প্রকাশ করে ডিপোলারাইজেশন দিয়ে। তার মানে এই কার্ডিয়াক মাসেল যখন রেস্টে থাকে তখন -90 মিলিভোল্ট অবস্থায় কার্ডিয়াক মাসেলের ভেতরে যখন দ্রুত গতিতে সোডিয়াম ঢোকে তখনই ডিপোলারাইজেশনটা ঘটে। আর সোডিয়াম আপনারা জানেন একটা ধনাত্মক আয়ন প্লাস, তার মানে দ্রুত গতিতে সোডিয়াম ঢুকলে নেগেটিভ চার্জটা ধীরে ধীরে, ওই দেখেন আমি উপরে পজিটিভ দিয়েছি, তার মানে পজিটিভের দিকে চলে যায়। এই যে নেগেটিভ থেকে পজিটিভ দিকে চলে যাওয়া, উপরের দিকে উঠে যাওয়া, এটাকেই বলা হচ্ছে ডিপোলারাইজেশন। আমি এটাকে আসলে আমার নিজের ভাষায় বলি, এটা হচ্ছে ঘুম থেকে জেগে ওঠা, রেস্ট থেকে জেগে ওঠা। কিন্তু দেখেন আপনারা জানেন সে তো সব সময় আসলে জেগে থাকবে না, সে কাজ করে কি করবে, আবার ঘুমাবে। তার মানে সে আবার ওই ডিপোলারাইজেশন শেষ করে সে আবার নিচের দিকে ধাপে ধাপে নেমে আসবে। এই প্রসেসটাকে বলা হয় রিপোলারাইজেশন, তার মানে আবার নিচে চলে আসা। তার মানে এখানে দেখেন পজিটিভ আয়ন ঢুকে ধীরে ধীরে নেগেটিভ থেকে পজিটিভ হয়েছিল, তার মানে আবার যদি পজিটিভ থেকে আমি আবার সেই -90-তে নিচে নামতে চাই, তাহলে আমার কি করতে হবে, পজিটিভ ঢুকেছিল এখন হচ্ছে পজিটিভটা সেল থেকে বেরিয়ে যেতে হবে, মানে বের হয়ে যেতে হবে। আসলে যেটা ঘটে, এই যে 1 স্টেজ, এটার নাম দেওয়া হচ্ছে আর্লি রিপোলারাইজেশন, যখন পটাশিয়াম আয়নটা বেরিয়ে যায়। আর এই যে 3 নাম্বার স্টেজ দেখতে পাচ্ছেন আরও নিচের দিকে নেমে গেছে, এটাকে বলা হয় লেট রিপোলারাইজেশন। তার মানে বুঝতে পারছি আমরা, রেস্টে ছিল -90, সোডিয়াম বা পজিটিভ ঢুকে এটাকে প্লাস করে দিল, আর পটাশিয়ামটা বের হয়ে যে সেল থেকে বেরিয়ে যে আবার ধীরে ধীরে নেগেটিভে চলে আসলো, এটাকে বলা হচ্ছে রিপোলারাইজেশন। আর রিপোলারাইজেশন মেইনলি হচ্ছে যেখানে 1 এবং 3, এটাকে বলা হয় আর্লি রিপোলারাইজেশন, এটাকে বলা হয় 3 রিপোলারাইজেশন। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, মাঝখানের যে 2, এই 2 স্টেজটা এটা কিন্তু একদম অলমোস্ট ফ্ল্যাট আছে, মানে সে ওপরেও ওঠেনি আবার নিচেও নামেনি। এই যে মাঝখানে সাসপেন্ড করে থাকা অংশটা, এটা হয়তো আপনারা অনেকেই জানেন, এই জায়গাটার নামই হচ্ছে প্ল্যাটু। তাহলে আমরা মোটামুটি অ্যাকশন পটেনশিয়াল থেকে 2-1টা জিনিস শিখলাম, সেটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল বা রেস্টে এটা থাকবে 90, তারপর সোডিয়াম ঢোকে হবে প্লাস, যেটাকে ডিপোলারাইজেশন বলবো, পটাশিয়াম বের হয়ে এটা আবার নেগেটিভ হবে, যেটাকে রিপোলারাইজেশন বলবো, আর মাঝখানের পিরিয়ডে যে একটু সাসপেন্ড করে থাকে এটাকে আমরা বলবো হচ্ছে প্ল্যাটু। এখন তার মানে বুঝতে পারলাম বেসিক্যালি
হার্ট রেস্টে থাকে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে, আর হার্ট অ্যাকশনে থাকে ওই যে আপনাদের যেটা দেখিয়েছি ওই কার্ভের উপরের কার্ভের সময়। তার মানে এইভাবেই আমাদের হার্ট মাঝে মাঝে ডায়াস্টলে মাঝে মাঝে সিস্টলে যায়। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল চেঞ্জের গ্রাফ। কারণ আমরা এক একটা জিনিস এক এক দিক থেকে এক একভাবে দেখি, এক একজনের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। যে ইকোকার্ডিওগ্রাফি করবে সে দেখবে হার্ট ডায়াস্টলে যেয়ে ফুলে যাচ্ছে, সিস্টলে যেয়ে কম্প্রেশন হচ্ছে। আর যে এই ইলেকট্রন, প্রোটন, সোডিয়াম, পটাশিয়াম এগুলো নিয়ে গবেষণা করে সে দেখবে যে রেস্টে থাকা অবস্থায় -90 থাকে, আর যখন সে অ্যাকশনে যায় তখন পজিটিভ হয়ে এভাবে একটা চেঞ্জ হয়। তার মানে এই খেলাগুলো আসলে হার্টের মধ্যে চলতে থাকে। এবং আপনারা একটা জিনিস খেয়াল করলেন যে যখন রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল বা যেটাকে আমরা রেস্ট বলতেছি, এটাকে আমরা আসলে মেডিকেলের ভাষায় আবার হার্টের দিক দিয়ে ডায়াস্টলও বলতে পারি। আর অ্যাকশন পটেনশিয়াল পিরিয়ডটাকে আমরা বলতে পারি ওই যে উপরের দিকে নিচে নামাটাকে আমরা সিস্টলও বলতে পারি। তাহলে একটা জিনিস আপনাদের এখন পরীক্ষাতে আসতে পারে, যেটা হচ্ছে প্ল্যাটুর ভূমিকাটা কি। আপনারা খেয়াল করেছেন হয়তো ডিপোলারাইজেশন হয়ে যখন পিকে উঠে গেল, এরপর রিপোলারাইজেশন হয়ে এটা নামার শুরু করেছিল। প্ল্যাটুটা যদি না থাকতো এটা কিন্তু শার্পলি নেমে যেত। আর শার্পলি যদি নেমে যেত, অর্থাৎ শার্পলি উঠে শার্পলি যদি নেমে যায়, তার মানে তার অ্যাকশনের টাইমটা কিন্তু অনেক ছোট হয়ে যেত। আর রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যদি নর্মাল থাকতো আর অ্যাকশনের টাইমটা যদি খুব শার্পলি কমে যেত, তাহলে কিন্তু আপনার সিস্টলের পিরিয়ড অনেক শর্ট হতো। তার মানে অ্যাকশন পিরিয়ডটা অনেক ছোট হয়ে যেত। আর অ্যাকশন পিরিয়ড যদি ছোট হয়ে যায় তাহলে হার্ট কিন্তু সিস্টলে পর্যাপ্ত সময় পাবে না। আর হার্ট যদি সিস্টলে পর্যাপ্ত সময় না পায়, আপনি কল্পনা করেন হার্ট যদি সিস্টলে পর্যাপ্ত সময় না পায়, অর্থাৎ পর্যাপ্ত কন্ট্রাকশন না করতে পারে, তাহলে কিন্তু ঠিকমতো ব্লাড আসলে পাম্প করে বের হবে না, অল্প পরিমাণে বের হবে। তার মানে অল্প ব্লাড যদি আমার বের হয়, তার মানে আমার কার্ডিয়াক আউটপুট কিন্তু সাফিসিয়েন্টলি মেনটেইন হবে না। এই জন্যই হার্ট তখন বারবার পাম্প করবে, অর্থাৎ একবারের জায়গায় তাকে 10 বার পাম্প করতে হবে। কারণ যেহেতু অল্প অল্প করে ব্লাড বের হচ্ছে, সিস্টলে সময় কম, এই জন্য হার্টকে বারবার হার্ট পাম্প করতে করতে একসময় সে ফ্যাটিক হয়ে যাবে। যেই কথাটাই আপনারা বলেন এই প্ল্যাটু পিরিয়ড না থাকলে হয়তো হার্ট মাসল ফ্যাটিক হয়ে যেত। আসলে এক্সপ্লানেশনটা এই কারণেই দেওয়া। যাই হোক, আমরা হচ্ছে যখন ম্যাট্রিক্সে ক্লাসে যাব, আমি আসলে বোর্ডে আরো সুন্দর করে একে একে আপনাদের বুঝাবো। আশা করি আপনারা তখন আরেকটু বুঝতে পারবেন। আমরা অ্যাকশন পটেনশিয়ালের যদি একটু সামারাইজ করি, তাহলে সামারাইজটা যেটা দাঁড়ায়, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল বা রেস্টে বা ডায়াস্টলে -90 মিলিভোল্ট, তখন সে রেস্টে আছে। এর ভেতরে যখন দ্রুত গতিতে সোডিয়াম ঢোকে ডিপোলারাইজেশন হয়, আবার যখন পটাশিয়াম বেরিয়ে যায় রিপোলারাইজেশন হয়। মাঝখানে একটা পিরিয়ড প্ল্যাটু, যেটা আমার এই অ্যাকশনের পিরিয়ডটাকে প্রলং করতে সাহায্য করছে। আর এই অ্যাকশনের পিরিয়ড প্রলং করার কারণে আমি সিস্টলে সময় বেশি পাচ্ছি, এর ফলে আমি পর্যাপ্ত ব্লাড পাম্প করতে পারছি। আর পর্যাপ্ত ব্লাড পাম্প করতে পারছি বলেই আমার হার্ট মাসলটা আসলে ফ্যাটিক হচ্ছে না, আমার হার্ট মাসলটা হচ্ছে সঠিকভাবে কাজ করতে পারছি। দিস ইজ অল অ্যাবাউট অ্যাকশন পটেনশিয়াল। আমরা দেখি একটু পরের এগুলোতে চলে যাই। আপনারা জানেন একটা টার্ম শুনেছেন, রিফ্র্যাক্টরি পিরিয়ড। রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে দ্য পিরিয়ড ডিউরিং হুইচ হার্ট মাসল ইজ নন রেসপন্সিভ টু এক্সটার্নাল স্টিমুলাই। আপনারা এই সংজ্ঞাটা বইতে বা ম্যাট্রিক্সের শিটে পাবেন। আসলে এটার তার মানে অর্থ কি দাঁড়াচ্ছে, হার্ট মাসল ইজ নন রেসপন্সিভ টু এক্সটার্নাল স্টিমুলাই। মানে রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে এমন একটা পিরিয়ড যখন হার্ট মাসল নতুন কোনো স্টিমুলেশন নিবে না, অর্থাৎ সে যেভাবে কাজ করতেছিল ওভাবেই কাজ করতে থাকবে, এখন সে অন্য কারো ডাকে সাড়া দিবে না। আপনারা অনেকেই হয়তো ভাবেন রিফ্র্যাক্টরি পিরিয়ড বোধহয় রেস্টিং পিরিয়ড। আসলে এই তথ্যটা ভুল। রিফ্র্যাক্টরি পিরিয়ড রেস্টিং পিরিয়ড না, রিফ্র্যাক্টরি পিরিয়ড ডায়াস্টল না। বেসিক্যালি রিফ্র্যাক্টিভ পিরিয়ড এর উল্টা। রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে সিস্টল। কেন সিস্টল? কারণ যখন সে সিস্টলে বিজি থাকে বলেই সে নতুন কোনো স্টিমুলেশন নিতে পারে না। যেমন আপনারা দেখেন, আমরা যেমন ডক্টর, আমরা অনেক সময় বিজি থাকি। আমরা কখন ফোন ধরি না বলেন? যখন আমরা প্রচণ্ড ব্যস্ত থাকি বা ক্লাসে থাকি, তখনই কি আমরা ফোনটা সাইলেন্ট করে রাখি বা ফোন ধরি না। তার মানে আমরা আসলে রেস্টে আছি বলে যে ফোন ধরতেছি না ব্যাপারটা তা না।
আমরা কাজে ব্যস্ত বলে আমরা হচ্ছে নতুন কোনো রেসপন্স নিচ্ছি না। রিফ্র্যাক্টরি পিরিয়ড আসলে তাই। রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে ওই পিরিয়ড হার্ট মাসল ব্যস্ত আছে বলে নতুন কোনো স্টিমুলেশন সে গ্রহণ করবে না। তাহলে বোঝা গেল, তার মানে রিফ্র্যাক্টরি পিরিয়ড আসলে করেসপন্ড টু দ্য ভেন্ট্রিকুলার সিস্টল। আর আপনারা জানেন ভেন্ট্রিকুলার সিস্টল ইসিজিতে কিউআরএস কমপ্লেক্সকেই রিপ্রেজেন্ট করে। তার মানে আমার রিফ্র্যাক্টরি পিরিয়ড ইসিজিতে রিপ্রেজেন্ট করবে কিউআরএস কমপ্লেক্স, কারণ সে তখন অ্যাকশনে আছে। আর রিফ্র্যাক্টরি পিরিয়ডকে আমরা জানি যে দুই ভাগে ভাগ করা হয়, অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড অ্যান্ড রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। আপনারা নাম থেকেই বুঝতে পারতেছেন অ্যাবসলিউট মানে হচ্ছে সে কোনোভাবেই স্টিমুলেশন গ্রহণ করবে না, দিস ইজ ওয়াই ইট ইজ কল্ড অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। আর রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে রিলেটিভ ব্যাপার, মানে আসলে স্বাভাবিকভাবে বা সাধারণত সে নতুন স্টিমুলেশন গ্রহণ করে না, বাট জ্যাক যদি বড় হয়, যে অনেক সময় বলে না ছোট জ্যাক খাই না বড় জ্যাক খাই, ব্যাপারটা হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ডে স্টিমুলেশন যদি খুব পাওয়ারফুল হয় তাহলে কিন্তু সে স্টিমুলাই গ্রহণ করতে পারে। তো আপনারা এই অ্যাকশন পটেনশিয়াল এবং রিফ্র্যাক্টরি পিরিয়ড এগুলো একটু আপনাদের অতি অবশ্যই পড়তে হবে, কারণ এখান থেকেও কিন্তু আপনাদের অনেক কোশ্চেন আসে। এরপরে আপনাদের আমি একটু ওই কিছু টার্মিনোলজি, যেমন ভেনাস রিটার্ন কি, কার্ডিয়াক আউটপুট কি, ব্লাড প্রেশার কি, এগুলো সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে, কারণ এগুলো সম্পর্কে আইডিয়া না থাকলে আপনি পরীক্ষাতেও যেমন এগুলো নিয়ে খুব বেশি ভালো অ্যান্সার করতে পারবেন না, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার পার্সোনাল বা ব্যক্তিগত লাইফে আপনার দেখবেন হচ্ছে আমরা যখন এই কার্ডিয়াক আউটপুট, ব্লাড প্রেশার, হার্ট রেট এগুলো সম্পর্কে আসলে খুব ভালো আইডিয়া না থাকলে আমাদের আসলে ভালো ফিজিশিয়ান হওয়া একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমি প্রথমে একটু মুখে মুখে বলার চেষ্টা করি, তারপর দেখবো আসলে সময় পেলে আমি আসলে খাতার যে ছবিটা আপনাকে দেখাতে পারি কিনা। প্রথমে আসি কার্ডিয়াক আউটপুট কি। আমি আপনাদের বলেছিলাম যে ভেন্ট্রিকল থেকে 1 মিনিটে যতটুকু ব্লাড বের হয়ে যায় তাকেই আমরা কার্ডিয়াক আউটপুট বলি। এখন আপনারা জানেন স্ট্রোক ভলিউম নামে একটা শব্দ আছে, তার মানে কি হার্ট একটা বিটে বা একটা কন্ট্রাকশনে কতটুকু ব্লাড বের করে ওটাকেই বলা হয় স্ট্রোক ভলিউম। তাহলে আপনি চিন্তা করেন আপনার মিনিটে যদি হার্ট রেট হয় 80 আর প্রতি স্ট্রোকে যদি 100 মিলিলিটার ব্লাড বেরিয়ে যায়, তাহলে 1 মিনিটে আপনি হার্ট কয়বার পাম্প করছে? 80 বার, হার্ট রেট 80, তার মানে এক স্ট্রোকে যাচ্ছে 100 মিলিলিটার, তাহলে 80 বার যদি মিনিটে পাম্প করে তাহলে 80 গুণন 100, এটাই আসলে আমার কার্ডিয়াক আউটপুট। তাহলে কার্ডিয়াক আউটপুট এর যদি আমরা সমীকরণটা টানি, কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল টু হার্ট রেট ইন্টু স্ট্রোক ভলিউম। তাহলে হার্ট রেট 80 গুণন স্ট্রোক ভলিউম 100, আসলে আপনার কার্ডিয়াক আউটপুট দাঁড়াবে 8 লিটার। আমি বোঝানোর জন্য বলছি। তার মানে একটা সূত্র আপনাদের মুখস্থ রাখতে হবে, কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল টু হার্ট রেট ইন্টু স্ট্রোক ভলিউম। আর আরেকটা সূত্র আপনাদের, এটাও ফরজ আপনাদের জানা, সেটা হচ্ছে ব্লাড প্রেশারের সূত্র কি। ব্লাড প্রেশারের সূত্র হচ্ছে ব্লাড প্রেশার ইজ ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইন্টু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। আবারও বলছি, ব্লাড প্রেশার ইজ ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইন্টু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এখন আবার কার্ডিয়াক আউটপুটকে আপনি যদি ভাঙেন, কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল টু কি, হার্ট রেট এবং স্ট্রোক ভলিউম, এভাবেও ভাগ করতে পারেন। তার মানে আমি আপনাদের সূত্রটা একটু ছবিতে দেখাচ্ছি, আপনারা এই যে দেখেন ইকুয়েশনটা, ওপরে 1 নাম্বার ইকুয়েশনটা দেখেন আমি লিখেছি কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট, আর 2 নাম্বার ইকুয়েশন দেখেন বিপি বা ব্লাড প্রেশার ইজ ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইন্টু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এখন কার্ডিয়াক আউটপুটকে আমি আবার ভেঙেছি, ওটাকে লিখেছি স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট ইন্টু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। তার মানে এই সূত্রগুলো কিন্তু আপনাদের অবশ্যই 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 মনে রাখতে হবে। এখন আপনারা এই ইকুয়েশন থেকে বুঝতে পারছেন, আপনারা একটা জিনিস খেয়াল করেন, প্রথম সূত্র কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট, তার মানে বুঝতে পারছেন যদি কখনো আপনার স্ট্রোক ভলিউম বেড়ে যায় তখন কিন্তু আপনার কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে, যদি হার্ট রেট বেড়ে যায় তাহলেও কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে।
আবার নিচের ব্লাড প্রেশার দেখেন, যদি কার্ডিয়াক আউটপুট বেড়ে যায় তাহলে আপনার বিপি বাড়বে। ঠিক একইভাবে আপনার যদি পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যায় তাহলেও কিন্তু আপনার বিপি বাড়বে। তার মানে এগুলো হচ্ছে কার্ডিয়াক আউটপুট এবং বিপি বাড়ার একটা সিম্পল রুলস। তারপর আমরা ক্লাসে আবার হচ্ছে আমি সাধারণত উদাহরণ দিয়ে দিয়ে অনেক জিনিস বোঝানোর চেষ্টা করি আর কি, যতটুকু আপনাদের পারা সম্ভব। আমি ব্লাড প্রেশারের একটা জিনিস দেখি আপনাদের বোঝাতে পারি কিনা, তাহলে আপনাদের হয়তো একটু হেল্প হবে। আপনারা চিন্তা করেন, আপনাদের সূত্র বলেছি আমি, ব্লাড প্রেশার ইজ ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইন্টু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। আবার কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট। এখন আমরা দেখেন, আমরা যখন সার্জারি ওয়ার্ডে যখন কাজ করি, আপনারা কাজ করেছেন, আপনারা দেখেছেন অনেক সময় রোড ট্রাফিকের অ্যাক্সিডেন্টের পেশেন্ট আমাদের ফেস করতে হয়। আপনি কল্পনা করেন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট যদি আপনার সামনে আসে। এখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে অনেক সময় অনেক বেশি ব্লিডিং হতে পারে। আর আপনারা সবাই জানেন যে ব্লিডিং হলে আপনার ব্লাড ভলিউম কমে যাবে। আর যখন আপনার ব্লাড ভলিউম কমে যাবে তখন কিন্তু আপনার টোটাল অ্যামাউন্ট অফ ব্লাড কমে যাওয়ার কারণে আপনার হার্টেও তাহলে কম ব্লাড রিটার্ন করবে। হার্টে অল্প ব্লাড থাকে পাম্প করার জন্য, খুবই কমন ফিলোসফি। আর হার্টে যখন অল্প ব্লাড থাকবে পাম্প করার জন্য, স্বাভাবিকভাবেই আমার যে স্ট্রোক ভলিউম সেটা কি হয়ে যাবে, কমে যাবে। কারণ যেহেতু তার শরীর থেকে ব্লাড বেরিয়ে গেছে, তার মানে অল্প ব্লাড আছে তার বডিতে, এই কারণে তার স্ট্রোক ভলিউমটাও ছোট ছোট হবে। তাহলে যার স্ট্রোক ভলিউম কমে যায় সূত্র মতে তার কার্ডিয়াক আউটপুট কমে যাবে। আর যার কার্ডিয়াক আউটপুট কমে যায় সূত্র অনুযায়ী তার আসলে কিন্তু ব্লাড প্রেশারটাও ফল করার কথা। এই জন্যই দেখবেন আমরা কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট বা কখনো যদি কারো সিভিয়ার ডায়রিয়া হয় বা বডি থেকে ফ্লুইড বেরিয়ে যায়, যেমন বার্ন, সিভিয়ার সোয়েটিং, ডিহাইড্রেশন, এই ধরনের রোগীকে কিন্তু আমরা ব্লাড প্রেশারটা মাপি। কারণ ব্লাড প্রেশার আসলে কার্ডিয়াক আউটপুটের একটা গুড ইন্ডিকেটর। তার মানে আপনার যদি কখনো বডি থেকে ফ্লুইড বেরিয়ে যায় তাহলে আপনার স্ট্রোক ভলিউম কমে যেয়ে আপনার কার্ডিয়াক আউটপুট কমে যেয়ে আপনার ব্লাড প্রেশারটা ফল করতে পারে। দিস ইজ ওয়াই উই মনিটর ব্লাড প্রেশার। এখানে একটা ইস্যু হচ্ছে, এখানে প্রাইমারি প্যাথোলজি কিন্তু আসলে স্ট্রোক ভলিউম কমে গেছে, কারণ ব্লাডের অ্যামাউন্টটা অনেক কম। কিন্তু মনে রাখবেন আপনার হার্ট তো সচল আছে, এই জন্য আপনার নার্ভাস সিস্টেম চাবে আপনার হার্ট রেটটাকে একটু বাড়ায় দিতে এবং আপনার ব্লাড ভেসেলটাকে একটু সংকুচিত করতে। তার মানে দাঁড়াচ্ছে, আমরা যদি ব্লাড প্রেশারের সূত্রটা খেয়াল করি, ব্লাড প্রেশার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্টের ক্ষেত্রে দেখেন তার ব্লাড ভলিউম কমে যাওয়ার কারণে তার স্ট্রোক ভলিউম কমে গিয়েছে। তার স্ট্রোক ভলিউম কমে যাওয়াতে তার কার্ডিয়াক আউটপুট কমে গেছে, তার কার্ডিয়াক আউটপুট কমে যাওয়াতে তার ব্লাড প্রেশার কমে যাবে। কিন্তু মনে রাখবেন, যেহেতু আপনার অন্যান্য অর্গানগুলো ঠিক আছে, মানে হার্ট ঠিক আছে, ভেসেলও কাজ করতে পারবে, এই জন্য হার্ট যেটা করবে হার্ট রেটকে বাড়িয়ে দিবে এবং ভেসেল যেগুলো করবে ভ্যাসোকনস্ট্রিকশন করবে। এই জন্য যদিও হেমোরেজ হয়েছে কিন্তু হার্টের রেটটা বেড়ে যাবে, পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে। তার মানে স্ট্রোক ভলিউম কমে যাওয়া সত্ত্বেও স্ট্রোক ভলিউম আপনার যদিও কমে যাবে কিন্তু আপনার হার্ট রেটটা বাড়বে, পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে। এই দুইটা হচ্ছে কম্পেনসেটরি মেকানিজম। তার মানে সে চাবে এটাকে কম্পেনসেট করে ব্লাড প্রেশারটা যে কমে গিয়েছিল এটাকে একটু বাড়াতে। দিস ইজ অল হোয়াট হ্যাপেন্স ইন আওয়ার বডি ফর কম্পেনসেশন। এটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ এটা হচ্ছে প্রাইমারি প্যাথোলজি, স্ট্রোক ভলিউম কমে যাওয়া, আর এই দুইটা বিষয় হচ্ছে কম্পেনসেটরি মেকানিজম। কারণ এটা কমে গেলে চাই এই দুটাকে বাড়িয়ে আমি যাতে ব্লাড প্রেশারটাকে রেগুলেশন করতে পারি। দিস ইজ অল অ্যাবাউট ব্লাড প্রেশার রেগুলেটরি সিস্টেম। যেমন আপনারা এই নিজের ছবিটাতে দেখতে পারেন, আমি একটু বুঝিয়ে দেই। এই যে আপনার যখন কোনো কারণে সোয়েটিং, ডিহাইড্রেশন, বার্ন, ডায়রিয়া অথবা হেমোরেজ হবে না কেন, আপনার ব্লাডে পরিমাণ কমে যাওয়াতে আপনার হার্টে ব্লাড অনেক কম থাকবে। কম ব্লাড থাকার কারণে আপনার স্ট্রোক ভলিউম কমে যাচ্ছে, আর স্ট্রোক ভলিউম কমে যাওয়ার কারণে আপনারা জানেন কার্ডিয়াক আউটপুট কমে যায়, আলটিমেটলি ব্লাড প্রেশার কমে যায়। কিন্তু দেখবেন এই যে ব্লাড প্রেশার কমে গেল, তার মানে আমার কিডনিতে কি হবে, ব্লাড কমে যাবে,
কিডনিতে কার্ডিয়াক আউটপুট কমে যাওয়ার কারণে ব্লাড কমে গেছে। আর আপনারা জানেন কিডনিতে যখন ব্লাড কমে যায় তখন এই দেখেন রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন এই তিনটা জিনিস অ্যাক্টিভ হয়। রেনিনের কাজ হচ্ছে হার্ট রেট বাড়ানো সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির মাধ্যমে। অ্যানজিওটেনসিনের কাজ হচ্ছে ভেসেলকে কনস্ট্রিক্ট করে বা ভেজো কনস্ট্রিকশন করে, যেটা ভেসেল কনস্ট্রিক্ট করলে যে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়। আর এই যে অ্যালডোস্টেরন অ্যানজিওটেনসিন থেকেও যে অ্যানজিওটেনসিন 2 মানে আলটিমেটলি ভেজো কনস্ট্রিকশন করে। আর অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন করে, তার মানে সল্ট অ্যান্ড ওয়াটার একটু জমিয়ে রাখার চেষ্টা করে। তার মানে দেখেন তিনটা জিনিসই কিন্তু আসলে লাইফ সেভিং একটা ফেনোমেনা। তার মানে আমার যখন হেমোরেজ শক হবে, কিডনিতে ব্লাড কমে গেল, কিন্তু কিডনি কি করলো, রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরনের মাধ্যমে আমার হার্ট রেট একটু বাড়ানোর চেষ্টা করবে, আমার একটু অ্যানজিওটেনসিনোজেন 2 এর মাধ্যমে ভ্যাজো কনস্ট্রিকশন করে রেজিস্ট্যান্স বাড়ানোর চেষ্টা করবে, এবং অ্যালডোস্টেরন কিছুটা সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন করে আলটিমেটলি ভলিউম বাড়ানোর চেষ্টা করবে। এটাই হচ্ছে আমার কম্পেনসেটরি মেকানিজম। এভাবেই আসলে ব্লাড প্রেশার রেগুলেটেড হয় বা ব্লাড প্রেশার আমাদের বডিতে ভালো থাকে। এরপর ছোটোখাটো আরও কিছু টপিকের ইনফরমেশন আমরা সেটা ক্লাসে চেষ্টা করব বোঝানোর জন্য। নেক্সট হচ্ছে আপনাদের আমি মোটামুটি কার্ডিয়াক আউটপুট এবং হচ্ছে ব্লাড প্রেশার সম্পর্কে কিছুটা বলার চেষ্টা করলাম। এখন আপনাদের আমি ভেনাস রিটার্ন সম্পর্কে একটু বলে দিই। আপনারা জানেন যে ভেনাস রিটার্ন মানে আমি বলেছিলাম যে আমাদের রাইট অ্যাট্রিয়ামে ব্লাড ফেরত আসে কিভাবে, উপর দিক দিয়ে একটা সুপিরিয়র ভেনা ক্যাভা আর নিচের দিক থেকে ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে ভেনাস ব্লাডটা রাইট অ্যাট্রিয়ামে ফেরত আসে। এখন প্রতি মিনিটে এই রাইট অ্যাট্রিয়ামে যতটুকু ব্লাড ফেরত আসে এটাকেই আসলে ভেনাস রিটার্ন বলা হয়। ক্লিয়ার? তার মানে প্রতি মিনিটে আমাদের রাইট অ্যাট্রিয়ামে যতটুকু ব্লাড ফেরত আসতেছে এটাই হচ্ছে ভেনাস রিটার্ন। এখন এই রাইট অ্যাট্রিয়ামে যে ভেনাস ব্লাড ফেরত আসতেছে এই রিটার্নটা আবার হচ্ছে কয়েকটা ফ্যাক্টরের উপর নির্ভর করে। ওই যে তরল পদার্থের নর্মাল রুলসগুলো একটু খেয়াল করলেই আমরা এটা বুঝতে পারবো। আপনারা জানেন আমাদের রাইট অ্যাট্রিয়াম কি, যে হার্টের চেস্ট ক্যাভিটিতে থাকে এবং আমাদের কি বলে বেশ উপরের দিকেই থাকে। এই কারণে রাইট অ্যাট্রিয়াম যেহেতু অনেক উপরের দিকে থাকে, চেস্টের একদম আপার পার্টের দিকেই থাকে প্রায়, হার্ট যেহেতু হার্টের একদম উপরের দিকেই থাকে রাইট অ্যাট্রিয়াম, তার মানে আমরা যদি কল্পনা করি আপনার একজন মানুষ যখন দাঁড়ায় থাকে স্ট্যান্ডিং পজিশনে, যেহেতু তার রাইট অ্যাট্রিয়াম অনেক উপরে এবং ব্লাড গ্র্যাভিটির কারণে বডির নিচের দিকে যাওয়ার একটা চেষ্টা করে, কারণ তরল পদার্থ ভারী, এটা গ্র্যাভিটির টানে নিচের দিকে থাকার চেষ্টা করে। এই জন্য ভেনাস ব্লাডটা আপনি যখন দাঁড়ায় থাকবেন গ্র্যাভিটির কারণে এটা সহজে রাইট অ্যাট্রিয়াম পর্যন্ত নিচ থেকে উপরের দিকে উঠতে পারে না বা ফেরত আসতে পারে না। এই জন্যই আপনি যখন স্ট্যান্ডিং পশ্চারে থাকবেন তখন কিন্তু ব্লাড সহজে রাইট অ্যাট্রিয়ামে ফেরত আসবে না। ক্লিয়ার? তার মানে যখন আমি দাঁড়ায় থাকি তখন আমার ভেনাস রিটার্ন কমে যায়। তার মানে এর উল্টাটা কি, আমি যখন শুয়ে পড়বো তখন তো আর গ্র্যাভিটির ফ্যাক্টরগুলো কাজ করে না, এই কারণে আমাদের ভেনাস রিটার্নটা ভালো হয়। দিস ইজ ওয়াই আমরা যখন শুয়ে পড়ি আমাদের পায়ের ব্লাডটা বা নিচের ব্লাডটা সহজেই রাইট অ্যাট্রিয়ামে ফেরত আসে বলে আমাদের ভেনাস রিটার্ন বাড়ে। আর আমাদের ভেনাস রিটার্ন আসে বলেই হার্টে আমরা পর্যাপ্ত ব্লাড পাই, আর হার্টে পর্যাপ্ত ব্লাড পাই বলেই আমরা হার্ট থেকে পর্যাপ্ত পরিমাণ ব্লাড পাম্প করতে পারি, আর হার্ট থেকে পর্যাপ্ত পরিমাণ ব্লাড পাম্প করতে পারি বলেই আমাদের স্ট্রোক ভলিউমটা ভালো থাকে, আর স্ট্রোক ভলিউমটা ভালো থাকলেই আমাদের কার্ডিয়াক আউটপুটটা ভালো থাকে, আমরা মোটামুটি একটা ব্লাড প্রেশার মেনটেন করতে পারি। এই জন্যই দেখবেন দাঁড়ায় থাকার চেয়ে শুয়ে থেকে আমাদের একটু কমফোর্টেবল ফিল হয়, কারণ কার্ডিয়াক আউটপুটটা বেটার থাকে। ইভেন দেখেন যে কোনো পেশেন্টের যদি হেমোরেজ হয় বা কেউ যদি হচ্ছে ডিহাইড্রেটেড অবস্থায় থাকে আমরা তাকে শোয়াই দিই, কারণ শোয়াই দিলে হয় কি ওই যে ভেনাস রিটার্নটা ভালো থাকে, তো এই জন্য হার্ট খুব দ্রুত ব্লাডটা পায়, ভেনাস রিটার্নটা হয়, এই জন্য কার্ডিয়াক আউটপুটটাও ভালো মেনটেন করা যায়। তার মানে ভেনাস রিটার্ন হচ্ছে আমার দাঁড়ানো শোয়ার উপর নির্ভর করে, আরও কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে। যেমন আপনার একটা আমি সহজ একটা সূত্র বলে দিই তাহলে আপনাদের জিনিসটা ক্লিয়ার থাকবে। চেস্টে যদি কখনো প্রেশার বেশি থাকে তাহলে কিন্তু ভেনাস রিটার্ন ঠিকমতো হয় না। কারণ কি জানেন? কারণ চেস্টের ভেতরেই হার্ট থাকে আর হার্টের ভেতরেই রাইট অ্যাট্রিয়াম থাকে।
তার মানে চেস্টে যদি বেশি চাপের একটা জায়গা আপনি ক্রিয়েট করে রাখেন, কোনো জিনিস যে জায়গায় চাপ বেশি সেখানে কি সহজে ঢুকতে চায়? চায় না। যেখানে চাপ কম সেখানেই সে সহজে প্রবেশ করতে চায়। আর যেহেতু চেস্টে প্রেশার আপনি যদি কোনো কারণে বাড়ায় রাখেন, তাহলে হার্টের ওপরও চাপটা বেড়ে যাবে। আর হার্টের ওপর চাপ মানে রাইট এট্রিয়ামের ওপর একটা চাপ আছে, তার মানে রাইট এট্রিয়াম যদি নিজেই চাপে থাকে, ওইখানে আপনি জোর করে কোনো জিনিস ঢুকাইতে পারবেন না। এই জন্য চেস্টে প্রেশার বাড়া, যেমন ভালসালভা ম্যানুভার আমরা যখন করি তখন দেখবেন চেস্টে প্রচুর চাপ ক্রিয়েট হয়। এই জন্য চেস্টে যেহেতু প্রচুর প্রেশার থাকে, এই জন্য ভেনাস রিটার্ন ঠিক মতো হয় না, কারণ রাইট এট্রিয়ামের চাপ বেশি, এই কারণে এটার ভেতরে ঢুকতে পারে না কেউ। আবার দেখেন এই যে এক্সপিরেশন যখন করি, আমি আপনাদের রেসপিরেটরি ক্লাসে হয়তো বলি, এক্সপিরেশনের সময় আমরা তো হচ্ছে আমাদের পুরো চেস্ট ওয়াল, আমাদের ডায়াফ্রাম দিয়ে কী করি, চেস্টটাকে চাপ ক্রিয়েট করি, কারণ বাতাসটাকে তো বের করতে হবে। তার মানে তখনও আসলে চেস্টের ওপর প্রচুর চাপ থাকে, আর চেস্টে প্রচণ্ড চাপ থাকার কারণে ওই যে একইভাবে রাইট অ্যাট্রিয়ামে ভেনাস রিটার্ন ঠিকমতো হইতে পারে না। তাহলে ভেনাস রিটার্ন আসলে ভালসালভা ম্যানুভারে কমবে, এক্সপিরেশনে চেস্টে প্রেশার থাকে তখনও কমবে, দাঁড়ায় থাকলে কমবে। আমরা কয়েকটা জিনিস শিখলাম। সো আরও 2-1টা পয়েন্ট আছে, ওগুলো ইজি ব্যাপার, কিছু না, ওগুলো আপনারা পারবেন আশা করি। আচ্ছা, তারপর আমরা দেখি পরের স্লাইডে কি আছে, একটু বুঝাতে পারি কিনা আপনাদের। ও, কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট সঙ্গে আরও কিছু কথা আছে, যেমন ফিভার, তারপর অ্যাংজাইটি, এই ধরনের কন্ডিশনে কিন্তু আপনার কার্ডিয়াক আউটপুট বাড়বে, কারণ উই অল নো দ্যাট যে আপনার যখন ফিভার হবে, অ্যাংজাইটি হবে, তখন কিন্তু আপনার হার্ট রেট বেড়ে যাবে। ইভেন এক্সারসাইজ আপনার হার্ট রেট বেড়ে যায়। আপনার হার্ট রেট যদি বাড়ে, ওই যে কার্ডিয়াক আউটপুটের সূত্র, কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট, তার মানে স্ট্রোক ভলিউমটাকে আমি যদি কনস্ট্যান্ট ধরি আর হার্ট রেট যদি বেড়ে যায়, তাহলে আমার কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। দিস ইজ সো সিম্পল। তারপর হচ্ছে আপনার কার্ডিয়াক, আচ্ছা একটা জিনিস সেটা হচ্ছে, আচ্ছা থাক, এটা ব্ল্যাকবোর্ড ছাড়া আমি বুঝাতে পারবো না, আমি নেক্সট স্লাইডে চলে যাই। আপনাদের ব্লাড প্রেশার নিয়ে আমি একটু আগে আপনাদের ব্লাড প্রেশার রেগুলেটরি মেকানিজমের একটা জিনিস ব্যাখ্যা করেছি, কিডনি কিভাবে করে ওইভাবে দেখিয়েছি ছবি এঁকে। আরও কিছু মেকানিজম আছে, যেমন রেনাল বডি ফ্লুইড মেকানিজম, তারপর হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকটর মেকানিজম, রেনিন অ্যাঞ্জিওটেনসিন মেকানিজম তো বলছি, ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম, এগুলো খুব সিম্পল, বাট এগুলো আসলে খুব বেশি পরীক্ষাতে আসেও না। আর হচ্ছে আমি ক্লাসে অনেক সময় বোর্ডে একটু এঁকে বুঝিয়ে দিই, ওটা আসলে আপনাদের না জানলেও চলবে। কিন্তু আপনাদের একটা জিনিস ফরজ ব্লাড প্রেশার থেকে, সেটা হচ্ছে আপনারা দেখবেন পালস প্রেশার নামে একটা টার্ম আছে। আপনারা জানেন কিনা যে ব্লাড প্রেশারের কয়েকটা আমরা হয়তো পড়েছি ফিজিওলজি ক্লাসে, যে সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, দেন হচ্ছে সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের পার্থক্যকেই বলি আমরা হচ্ছে পালস প্রেশার, এবং আরেকটা প্রেশার আছে মিন প্রেশার। মিন প্রেশারটা হচ্ছে হলো ডায়াস্টোলিক প্রেশার প্লাস 1/3 অফ পালস প্রেশার। এখন এই যে পালস প্রেশার, যেটা সিস্টোল এবং ডায়াস্টোলের পার্থক্য আর কি, তার মানে একজন সাধারণ, ধরেন একজন মানুষ, তার যদি সিস্টোলিক ব্লাড প্রেশার হয় 150, আর তার যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হয় ধরেন 100, তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার থেকে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি আমি বিয়োগ দিই, ওটাই পালস প্রেশার। তার মানে 150 থেকে আমি যদি 100 বিয়োগ দিই, তাহলে 50ই হবে আমার পালস প্রেশার। এই পালস প্রেশার রেগুলেশনের কিছু কজ আছে। এইটা হচ্ছে যেমন পালস প্রেশার বাড়ে কিসে, পালস প্রেশার কমে কিসে, এটা আপনাদের পরীক্ষাতে অনেক আসে, রেসিডেন্সি পরীক্ষাতে, এটা একদম মুখস্থ রাখবেন, একদম, এটা যেন মনে না, মানে কখনো ভুল না হয়। হ্যাঁ, যেমন বয়স বাড়লে পালস প্রেশার বাড়ে, স্ট্রোক ভলিউম বাড়লে ব্লাড প্রেশার বাড়ে, তারপর হচ্ছে পালস প্রেশার কমে কিসে, যদি হার্ট রেট বেড়ে যায়, তারপর হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে গেলেও পালস প্রেশার কমে যায়। সো 3 থেকে 4টা পয়েন্ট আছে পালস প্রেশার বাড়া এবং কমার, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর আমি অনেক সময় যে বয়স দিয়ে মনে রাখি, যেহেতু বয়স বাড়লে পালস প্রেশার বাড়ে, তার মানে বয়স বাড়লে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, তার মানে অ্যাথেরোস্ক্লেরোসিস যদি বাড়ে তাতেও পালস প্রেশার বাড়বে। আর অ্যাথেরোস্ক্লেরোসিস যখন হয় তখন ব্লাড ভেসেলগুলো শক্ত হয়ে যায়, তার মানে ব্লাড ভেসেল শক্ত হয়ে গেলেও আপনার হচ্ছে, বা টর্সোসিটি বেড়ে গেলেও আপনার পালস প্রেশার বাড়বে। সো এটা হচ্ছে মনে রাখার একটা সহজ ফর্মুলা। তার মানে ইনক্রিজ এজ, ওল্ড এজ, অ্যাথেরোস্ক্লেরোসিস,
এবং হার্ডেনিং অফ ভেসেল, ইনক্রিজ টর্সোসিটি অফ দ্য ভেসেল, একই সূত্রে যেহেতু কথা, তার মানে এটার যেটাই হোক না কেন এটা পালস প্রেশার বাড়াতে সাহায্য করবে। ঠিক আছে? আর স্ট্রোক ভলিউম যেহেতু পালস প্রেশার বাড়ায়, তার মানে স্ট্রোক ভলিউম বেশি হয় এরকম যত কন্ডিশন আছে এগুলো সবই কিন্তু পালস প্রেশার বাড়াবে। তো স্ট্রোক ভলিউম বাড়ে কখন? আপনারা জানেন হাই স্ট্রোক ভলিউমের কিছু সিচুয়েশন আছে, যেমন আপনার যদি টোটাল ব্লাড ভলিউম বেশি থাকে তাহলেও আপনার স্ট্রোক ভলিউম বাড়তে থাকবে। তারপরে যে অ্যাওর্টিক রিগার্জিটেশন, হাইপার ডাইনামিক সার্কুলেশন, এই ধরনের কিছু কন্ডিশন আছে যেখানে আপনার হচ্ছে স্ট্রোক ভলিউম অনেক বেড়ে যায়। সো এই কন্ডিশনগুলোতে মানে যেগুলোতে স্ট্রোক ভলিউম বাড়ে আপনাদের মনে রাখতে হবে এগুলোতেও কিন্তু আপনার পালস প্রেশার বেড়ে যাবে। আসলে টানা কথা বলা একটু আসলে মানে কি বলে একটু কষ্টকর, ডিহাইড্রেটেড হয়ে অনেক সময় কার্ডিয়াক আউটপুট কমে যায়। আমরা নেক্সট ইয়েতে চলে যাই, সেটা হচ্ছে হার্ট রেট। হার্ট রেট হচ্ছে আমরা জানি যে এটা থেকেও কোশ্চেন আসে, বাট এটা সোজা, এটা একটা চার্ট আছে, হোয়াট আর দ্য কজেস অফ ট্যাকিকার্ডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য কজেস অফ ব্র্যাডিকার্ডিয়া, বা এটাকে উল্টাভাবে বা আমরা অন্যভাবেও বলতে পারি হার্ট রেট বাড়ার কজ কী কী, হার্ট রেট কমার কজ কী কী। এই চার্টটা একদম পড়ে ফেলবেন, কারণ এটা পরীক্ষাতে কিন্তু অনেক আসে। আর নর্মাল হার্ট রেট জানেন হচ্ছে 60 to 90, কিন্তু ট্যাকিকার্ডিয়া কিন্তু বলে মোর দেন 100 যখন হার্ট রেট হয়, আর ব্র্যাডিকার্ডিয়া 60-র নিচে হলে আমরা তাকে ব্র্যাডিকার্ডিয়া বলি। যেমন ট্যাকিকার্ডিয়ার কিছু কজ আপনারা জানেন, এক্সারসাইজ, এক্সাইটমেন্ট, অ্যাংজাইটি, ইরিটেবিলিটি অ্যাটসেট্রা, ফিভার, থাইরোটক্সিকোসিস, এগুলো জেনে নেবেন। আর হচ্ছে ব্র্যাডিকার্ডিয়ার কজের মধ্যে আছে হাইপোথাইরয়েডিজম, দেন হার্ট ব্লক, কিছু ইনফিরিয়র এমআইতে হয়, আরও অনেক কজ আছে, যেমন হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস, রেইজড আইসিপি। এই চার্টটা আপনারা একদম টোটাল মুখস্থ রাখবেন, এখানে খুব বেশি বোঝানোর কিছু নাই, এটা টোটালি হচ্ছে মনে রাখার উপায়। খালি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে আপনারা দেখবেন যে ফিয়ার অ্যান্ড গ্রিফ, মানে ভয় এবং দুঃখ, স্বাভাবিকভাবে মনে হয় এটাতেও বোধহয় হার্ট রেট বেড়ে যায়, কিন্তু মনে রাখবেন ফিয়ার অ্যান্ড গ্রিফ, ভয় পেলেন এবং দুঃখ পেলেন, এই দুইটাতে কিন্তু আপনার হার্ট রেট বাড়বে না, এটাতে কমে যাবে। হ্যাঁ, সো এই জিনিসটা একটু একটু মাথায় রাখলেই হবে। আমরা নেক্সটে আমরা যেটা পড়তে পারি সেটা হচ্ছে জুগুলার ভেনাস প্রেশার। কতক্ষণ হচ্ছে একটু দেখে নেই। ঠিক আছে, আমরা জুগুলার ভেনাস প্রেশার এবং হচ্ছে মারমার সম্পর্কে একটু আলোচনা করি। আচ্ছা, এই দুইটা টপিকস আমি আসলে এটাও আসলে বোর্ডে বুঝাই একে একে, তবে দেখি খাতাতে বোঝানো যায় কিনা। তারপরও আমি একটু রিক্যাপিচুলেট করি, কারণ হচ্ছে বারবার আমি যদি একই জিনিস বলি আপনাদের হচ্ছে এই জিনিসগুলো একটু ক্লিয়ার হবে। সো আমরা এই পর্যন্ত যা পড়লাম, প্রথমেই পড়েছিলাম যে হার্টের স্ট্রাকচার রিলেটেড, যেমন হার্টের অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল রিলেটেড কথা, কয়টা ভালভ আছে এগুলো বলে ফেলছি। তারপর আমরা চলে আসলাম যে কি, যে ফ্লো, ভেলোসিটি অফ ফ্লো এবং টার্বুলেন্স। ফ্লো শিখেছিলাম ওই যে দুইটা জারের ছবি এঁকে। ভেলোসিটি অফ ফ্লো শিখেছিলাম এ ভি সি সূত্র দিয়ে, এ মানে হচ্ছে আর্টারি, ভি মানে হচ্ছে ভেইন, আর সিতে ছিল ক্যাপিলারি। তার মানে ব্লাডের প্রবাহের গতিবেগ সবচেয়ে বেশি থাকে আর্টারিতে, সবচেয়ে কম থাকে ক্যাপিলারিতে, আর মাঝামাঝি থাকে ভেইন। তারপর আমরা শিখেছি টার্বুলেন্স, এটা শিখেছিলাম একটা সূত্র দিয়ে, ডিভিডি বাই ভি দিয়ে। তারপর আমরা শিখেছিলাম যে ব্লাড ভেসেল সাধারণত 4 ধরনের, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিং ভেসেল যেমন আর্টারি আউট্রা, তারপর হচ্ছে একটা হচ্ছে রেজিস্ট্যান্ট ভেসেল যেমন আর্টেরিওল এবং মেটা আর্টেরিওল, তারা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে। তারপর শিখেছিলাম ক্যাপিলারি, যেটা হচ্ছে এক্সচেঞ্জ ভেসেল 3 নাম্বার। আর 4 নাম্বার শিখেছিলাম ভেইন অ্যান্ড ভেনা ক্যাভা, তারা হচ্ছে ম্যাক্সিমাম ব্লাড স্টোর করে রাখতে পারে বা রিজার্ভ করে রাখতে পারে, এই জন্য তাদেরকে রিজার্ভিয়ার বলা হয়। তারপর আমরা ব্লাড কিভাবে কোথা থেকে কোথায় যায় ওটা একটু ছবি এঁকে শিখিয়েছিলাম। তারপর আমরা কিছু টার্ম শিখেছি, যেমন স্ট্রোক ভলিউম, কার্ডিয়াক আউটপুট, ব্লাড প্রেশার, এগুলো, ভেনাস রিটার্ন। কার্ডিয়াক আউটপুট সম্পর্কে বলেছিলাম প্রতি মিনিটে ভেন্ট্রিকল থেকে যে পরিমাণ ব্লাড বের হয় সেটাকে কার্ডিয়াক আউটপুট বলে, এটার সূত্র হচ্ছে স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। তারপর হচ্ছে ব্লাড প্রেশারের সূত্র বলেছিলাম
কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এটা হচ্ছে আবার তারপরে আমরা শিখেছিলাম ভেনাস রিটার্ন কি। ভেনাস রিটার্ন মানে হচ্ছে প্রতি মিনিটে রাইট অ্যাট্রিয়ামে যতটুকু ব্লাড ফেরত আসে, এবং এটা কয়েকটা ফ্যাক্টরের উপর নির্ভর করে। যেমন আমি যখন দাঁড়ায় থাকবো তখন ভেনাস রিটার্নটা একটু হ্যাম্পার্ড হয়, কারণ ব্লাড গ্র্যাভিটির কারণে আসতে পারে না। চেস্টে প্রচুর চাপ থাকলে রাইট অ্যাট্রিয়ামে প্রেশার বেড়ে থাকে, এই জন্য হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে ব্লাড ফেরত আসতে পারে না। ভালসালভা ম্যানুভারেও ভেনাস রিটার্ন কমে যায়। এক্সপিরেশনেও চেস্টে চাপ বেশি থাকে, এই জন্য ভেনাস রিটার্ন কমে যায়। তারপর আমরা শিখেছিলাম কার্ডিয়াক আউটপুট এবং ব্লাড প্রেশার রেগুলেটরি একটা মেকানিজম শিখেছিলাম, হেমোরেজ দিয়ে আপনাদেরকে কিছু বলানোর চেষ্টা করেছিলাম। তারপর আমরা হচ্ছে পালস প্রেশার সম্পর্কে কিছু আলোচনা করেছি। তারপর আপনাদের অ্যাকশন পটেনশিয়াল সম্পর্কে যেটা বলেছি, হার্ট হচ্ছে নর্মালি যখন রেস্টে থাকে তখন রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা নেগেটিভলি চার্জ থাকে বা -90 মিলিভোল্ট থাকে। যখন এটার ভেতরে সোডিয়াম ঢোকে সেটাকে ডিপোলারাইজেশন বলছি, আর যখন পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে তখন সেটাকে রিপোলারাইজেশন বলছি। আর এই যে ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশন এটাই হচ্ছে অ্যাকশন পিরিয়ড, আর রেস্টিং পিরিয়ড হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা। আর এই অ্যাকশনে প্ল্যাটু থাকার কারণে আমার অ্যাকশন পিরিয়ডটা একটু লম্বা হচ্ছে, না হলে এটা ছোট হয়ে যেত। আর অ্যাকশনটা লম্বা আছে বলে বা প্ল্যাটু আছে বলে আমার অ্যাকশন যেহেতু লম্বা হচ্ছে, এর ফলে আমি সিস্টোলে সময় বেশি পাচ্ছি। আর সিস্টোলে সময় বেশি পাওয়ার কারণে আমি সাফিসিয়েন্ট ব্লাড বের করতে পারছি, আর সাফিসিয়েন্ট ব্লাড ব্লেড করতে পারছি বলে আমার কার্ডিয়াক আউটপুটটা ভালো আছে। আর কার্ডিয়াক আউটপুট ভালো আছে বলেই হার্টকে আসলে খুব বেশি বারবার কাজ করার প্রয়োজন হচ্ছে না। না হলে কি করতে হতো, হার্টকে ঘন ঘন পাম্প করতে হতো, যেটা 1 মিনিটে 80 বিট পার মিনিট, সেটা হয়তো 1 মিনিটে 200 বিট করা লাগতো, মানে 200 বার তাকে সিস্টোলে যেতে হতো, এবং ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর হার্ট টু মেনটেইন। দিস ইজ ওয়াই প্ল্যাটু ইজ এ প্রোটেক্টিভ মেকানিজম। তারপর আমরা ইসিজির চেঞ্জ শিখিয়েছিলাম। ইসিজিতে নর্মালি বলেছিলাম পি ওয়েভ, তারপর কিউআরএস, তারপর টি। পি হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল, কিউআরএস মানে ভেন্ট্রিকুলার সিস্টল, আর টি ওয়েভ মানে হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল। এরপর বলেছিলাম হাইপার ক্যালিমিয়াতে কি কি ইসিজি চেঞ্জ হয়। হাইপার ক্যালিমিয়াতে বেসিক্যালি হচ্ছে টল টি হয়, হোয়াইট কিউআরএস কমপ্লেক্স হয়, আর সামনেরটা অ্যাবসেন্ট থাকে, আর দুইটা জিনিস যোগ করবেন ভিটিভিএফ। আর হাইপোক্যালেমিয়াতে বলেছিলাম সব জিনিস নিচের দিকে, তার মানে হচ্ছে এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন, এবং একটা হচ্ছে ইউ ওয়েভ। আর যোগ করবেন দুইটা জিনিস এটাতেও, সেটা হচ্ছে প্রলংড পিআর এবং প্রলংড কিউটি। এই কিউটিতে আবার একটু টুইস্ট আছে, এই মানে প্রলংড কিউটি, ট্রু কিউটি কি হয়, মানে যাই হোক কিউটিতে একটু ঝামেলা আছে। এটা আসলে ভিডিওতে এত শর্ট টাইমে প্লাস হচ্ছে কি বলবো, এটা আসলে বোর্ড ছাড়া আমি আসলে আপনাদের হয়তো বুঝাতে পারবো না এই কিউটির ঝামেলা। আরও অনেক জিনিস আছে যেগুলো আসলে বুঝাতে হলে আসলে আমার মনে হচ্ছে এটা সামনাসামনি বলতে হবে কথা, তাই না? কারণ আপনি যদি আমাকে মেসেঞ্জারে কিছু খেতে দেন, আমি তো খেতে পারবো না, তাই না? অনেকটা ওরকম ঠিক পড়ানোরও কিছু বিষয় আছে যেটা সামনাসামনি ভালো বোঝানো যায়, বাট যেটা ভিডিওতে আসলে কমিউনিকেট করা পসিবল না। তারপর আমরা যাই হোক আমরা মোটামুটি একটু রিক্যাপিচুলেট করলাম। এখন আমরা একটু দেখে নিব যে হচ্ছে জুগুলার ভেনাস প্রেশার, এবং আমরা একটু শিখব হচ্ছে মারমার। আপনারা জেভিপি বা জুগুলার ভেনাস প্রেশার সম্পর্কে অনেক শুনেছেন। জেভিপি হচ্ছে জুগুলার ভেইনের প্রেশার। এই যে আমাদের এদিকে জুগুলার ভেইন থাকে, ইন্টারনাল জুগুলার ভেইনের প্রেশারটাকেই আমরা জুগুলার ভেনাস প্রেশার বলি। আসলে এটা একটা ভেনাস পালসেশন, যেটা হচ্ছে আপনারা জানেন যে এই যে আমাদের যে রাইট সাইডে যে জুগুলার ভেইন, এই জুগুলার ভেইন কিন্তু ড্রেন করে সুপিরিয়র ভেনা কাভাতে, আর এই সুপিরিয়র ভেনা কাভাটাই কিন্তু আমাদের এই যে জাস্ট চেস্টে যে রাইট অ্যাট্রিয়ামে ড্রেন করে। তার মানে হচ্ছে আমাদের এই যে হেড নেক এই পোর্শনের যে ভেনাস ড্রেনেজ, এটা আসলে জুগুলার ভেইন হয়, জুগুলার ভেইন হয়ে সুপিরিয়র ভেনা কাভা আসে, সুপিরিয়র ভেনা কাভা হয়ে এটা রাইট অ্যাট্রিয়ামে ফেরত আসে। তার মানে উপর থেকে ব্লাডটা ভেনাস রিটার্ন হয়ে রাইট অ্যাট্রিয়ামে আসতেছে। তাই কোনো কারণে এই যে এই জুগুলার ভেনাসের সাথে আমি আবার বলি, এই জুগুলার ভেনাসের সাথে সুপিরিয়র ভেনা কাভার কানেকশন, আর সুপিরিয়র ভেনা কাভার সাথে রাইট অ্যাট্রিয়ামের কানেকশন, এবং এর মাঝখানে কিন্তু কোনো ভালভ নাই, তার মানে হচ্ছে ডাইরেক্ট কানেকশন। তার মানে বুঝতে পারতেছেন জুগুলার ভেইনে যদি কোনো প্রেশারের চেঞ্জ হয় বা
এদিক সেদিক হয়, এটা কিন্তু রাইট অ্যাট্রিয়ামেও যেহেতু কাছাকাছি জায়গায়, এখানে এটা রিফ্লেক্ট করে। এই জন্যই জুগুলার ভেইন ইনডিরেক্টলি রাইট অ্যাট্রিয়াল প্রেশারকেই আসলে মিন করে, বা রাইট অ্যাট্রিয়াল প্রেশারের একটা ভালো দেখার একটা জায়গা হচ্ছে জুগুলার ভেনাস। যদি আমি চেক করি তাহলে হয়তো রাইট অ্যাট্রিয়াল প্রেশার সম্পর্কে আমি কিছুটা ধারণা পাবো। এখন আমি আপনাদের একটু সিম্পল ইয়ে থেকেই বলি। ধরেন কোনো কারণে যদি আমার এই জুগুলার ভেন তো এদিক দিয়ে ড্রেন করতো, সুপিরিয়র ভেনা কাভা হয়ে রাইট অ্যাট্রিয়ামে আসতো। এখন কোনো কারণে যদি সুপিরিয়র ভেনা কাভাটা এই জায়গায় ধর অবস্ট্রাকশন হয়ে আছে, মানে আটকে গেল, তো সুপিরিয়র ভেনা কাভা যদি আটকে যায় তাহলে জুগুলার ভেইনের যে ব্লাড যেটা উপর থেকে আসছিল ওটা কিন্তু আর রাইট অ্যাট্রিয়ামে ফেরত আসতে পারতেছে না। কারণ কি? সুপিরিয়র ভেনা কাভা আমার ব্লক হয়ে আছে। তাহলে এই যে সুপিরিয়র ভেনা কাভা ক্রস করে সে রাইট অ্যাট্রিয়ামে যেতে পারছে না, তাহলে কি হলো? এই জুগুলার ভেইনে আস্তে আস্তে ব্লাড জমতে থাকবে এবং ভেইনটা আস্তে আস্তে ডাইলেটেড হতে থাকবে, আলটিমেটলি ভেইনে আস্তে আস্তে প্রেশার বাড়তে থাকবে। তার মানে বোঝা যাচ্ছে এই সুপিরিয়র ভেনা কাভাটা আটকে যাওয়ার কারণে আমার জুগুলার ভেইনে আস্তে আস্তে ব্লাডের চাপ বাড়তে বাড়তে থাকবে। অনেকটা কিরকম, ধরেন নদীতে যদি একটা বাঁধ দেন, তাহলে যেখানে বাঁধ দিলেন পানি তো এখানে আর যেতে পারছে না, যেতে না পারলে কি হবে? এখানে ধীরে ধীরে চাপ বাড়তে থাকবে এবং আলটিমেটলি পানির লেয়ার উঁচু হতে থাকবে, লাইক দিস। এখানে যদি অবস্ট্রাকশন থাকে তাহলে এখানে ধীরে ধীরে পানিগুলো আসলে আলটিমেটলি বাড়তে থাকবে। দিস ইজ ওয়াই সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন ইজ এ কজ অফ রেইজড জুগুলার ভেনাস প্রেশার বা রেইজড জেভিপি। আমি আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। তারপর দেখি একটা ছবি আমি এঁকে রেখেছিলাম জেভিপির, দেখি এটা আমি একটু বুঝাতে পারি কিনা। ঠিক একইভাবে আপনারা এই যে এই ছবিটা একটু খেয়াল করেন, এই ছবিটা হচ্ছে জুগুলার ভেইনে, এই যে আমাদের নেকের জুগুলার ভেইনাস প্রেশার, আর তার নিচেই দেখতে পাচ্ছেন এটা তাহলে কি হবে? সুপিরিয়র ভেনা ক্যাভা, আর এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। তার মানে যদি সুপিরিয়র ভেনা ক্যাভাতে আমি একটা অবস্ট্রাকশন আঁকি, তাহলে জুগুলার ভেনাসের ব্লাড এদিক দিয়ে আসতে পারছে না, তার মানে এখানে ধীরে ধীরে এই ব্লাড কি হবে? জমতে থাকবে এবং বাড়তে বাড়তে একসময় এখানে কি প্রেশার বেড়ে যাবে। তার মানে সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন জেবিপি বাড়ানোর একটা অন্যতম কারণ। ঠিক একইভাবে কোনো কারণে যদি ধরেন এটা ভালো আছে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু রাইট অ্যাট্রিয়ামে যদি চাপ বেশি থাকে বা রাইট অ্যাট্রিয়ামে কোনো প্রবলেম থাকে, তাহলে রাইট অ্যাট্রিয়ামের কাজ হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে পাঠায় দেওয়া। তাহলে রাইট অ্যাট্রিয়াম যদি রাইট ভেন্ট্রিকলে ব্লাড ঠিকমতো না পুশ করতে পারে বা রাইট অ্যাট্রিয়াম থেকে যদি ব্লাড না আসে, তাহলে যেটা হবে রাইট অ্যাট্রিয়ামে ধীরে ধীরে ব্লাড জমবে, রাইট অ্যাট্রিয়ামে ব্লাড জমলে সুপিরিয়র ভেনা ক্যাভায় জমবে, আর সুপিরিয়র ভেনা ক্যাভায় জমলে আলটিমেটলি জুগুলার ভেনে জমবে। তার মানে কোনোভাবে এই ফরওয়ার্ড গোয়িং ব্লাডের মুভমেন্টটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ব্যাকফ্লো এখানে আলটিমেটলি জেবিপি বাড়াবে। তার মানে যদি এই যে ধরেন এই যে এখানে একটা ভালভ এঁকেছি, এটার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, তো এই ট্রাইকাসপিড ভালভটাও যদি নষ্ট থাকে বা বন্ধ থাকে, তার মানে রাইট অ্যাট্রিয়ামের ব্লাড এদিকে আসবে না, আলটিমেটলি না আসতে পারলে এখানে ব্লাড জমতে থাকবে এবং এক সময় জেবিপি বাড়বে। একইভাবে রাইট ভেন্ট্রিকলের সমস্যা থাকলে রাইট ভেন্ট্রিকলের ব্লাড বের হবে না, আলটিমেটলি ভেন্ট্রিকলে জমবে, তারপর রাইট অ্যাট্রিয়ামে জমবে, এভাবে ব্যাকফ্লোতে এটা বাড়তে থাকবে। একইভাবে পালমোনারি ট্রাঙ্কেও যদি বা পালমোনারি এই যে এই যে এখানে যে ভাল্বটা আছে এটাকে পালমোনারি ভাল্ব বলে, তাহলে এই পালমোনারি ভাল্বটা যদি কখনো বন্ধ হয়ে যায় তাহলে এদিক দিয়ে ব্লাড বের হবে না, তার মানে ভেন্ট্রিকলে চাপ বাড়বে ব্লাডের, রাইট অ্যাট্রিয়ামে চাপ বাড়বে এবং জেভিপি বাড়বে। তার মানে দেখেন কোনো কারণে এই যে আমাদের যে গন্তব্যটা ছিল সুপিরিয়র ভেনা ক্যাভার ব্লাড রাইট অ্যাট্রিয়ামে আসে, রাইট অ্যাট্রিয়ামের ব্লাড রাইট ভেন্ট্রিকলে আসে, রাইট ভেন্ট্রিকলের ব্লাড পালমোনারি ট্রাঙ্কে আসে, পালমোনারি ব্লাড লাংসে যায়। তার মানে দেখেন এই ফরওয়ার্ড গোয়িং কোনো মুভমেন্টে যদি কোনো ব্লক থাকে বা কোনো সমস্যা থাকে, তাহলেই কিন্তু সামনের পথটা বন্ধ, আলটিমেটলি পেছনে প্রেশার বাড়তে বাড়তে একসময় জেভিপি বাড়বে। তাহলে টোটালি যদি আমি জেভিপি বাড়ার কিছু কজ একে একে আসি, তাহলে কি আসতে পারি? সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন, রাইট অ্যাট্রিয়াম ফেইলার, ট্রাইকাসপিড ভালভের ন্যারোয়িং বা বন্ধ হয়ে যাওয়া, রাইট ভেন্ট্রিকুলার ফেইলার, তারপর হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ফেইলারের পর এই যে পালমোনারি ভালভের স্টেনোসিস বা ব্লক হয়ে যাওয়া, পালমোনারি আর্টারির হচ্ছে কোনো যাওয়া ট্রাঙ্কের কোনো স্টেনোসিস, অথবা পালমোনারি এখানে কোনো থ্রম্বো এম্বোলিজম বা পালমোনারি প্রেশার বেড়ে যাওয়া, সব কিছুতেই সামনে ব্লাড ঠিকমতো আগাবে না, এর ফলে আমার হচ্ছে জেভিপি বাড়তে পারে। সো এগুলা সবগুলোকেই আমরা জেভিপি বাড়ার কারণ হিসেবে ধরে নিতে পারি।
এই জন্যই আমরা বলি যে এগুলোতে জুগুলার ভেনাস প্রেশার বেড়ে যেতে পারে। আপনারা এভাবে মনে রাখতে পারেন, নাম্বার 1 সুপিরিয়র ভেনাল অবস্ট্রাকশন মানে সিকোয়েন্সিয়ালি, নাম্বার 2 রাইট অ্যাট্রিয়াল ফেইলার, নাম্বার 3 ট্রাইকাসপিড স্টেনোসিস, নাম্বার 4 রাইট ভেন্ট্রিকুলার ফেইলার, নাম্বার 5 পালমোনারি স্টেনোসিস, নাম্বার 6 পালমোনারি হাইপারটেনশন, নাম্বার 7 পালমোনারি থ্রম্বোএম্বোলিজম। আরও যে কজ নাই জেবিবি বাড়ার, আছে আরও কজ আছে, কিন্তু আসলে সব তো আর একসাথে বোঝানো সম্ভব হয় না। যেমন হচ্ছে প্লুরাল ইফিউশন অথবা কি বলে কার্ডিয়াক টেম্পোনেট, এগুলোতেও আসলে জেবিপি বাড়ে। তারপর হচ্ছে আপনার অলওয়েজ ভলিউম ওভারলোড হয়, এরকম কোনো কন্ডিশনেও কিন্তু জেবিপি বাড়ে। ভলিউম ওভারলোড, ধরেন আপনি আপনার শরীর দুর্বল, আপনি ভাবলেন যে আমার হয়তো 2 লিটার নর্মাল স্যালাইন নিব, তাইলে হয়তো আমার শরীর শক্তিশালী হয়ে যাবে। 2 লিটার নর্মাল স্যালাইন নিলে আপনার যেটা হবে, আপনার বডিতে ভলিউম ওভারলোড হবে, আর ভলিউম ওভারলোড হলে দেখবেন আপনার যে জিবিপি একটু বেড়ে যেতে পারে। হ্যাঁ, সো এগুলো একটু জানতে হবে। এরপরে আমরা একটু মারমার নিয়ে দেখি আলোচনা করতে পারি না। মারমার হচ্ছে অ্যাবনর্মাল হার্ট সাউন্ড। আপনারা জানেন আমরা যখন হার্ট সাউন্ড শুনি, ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ড, এই দুটা হার্ট সাউন্ডই বেসিক্যালি আমরা শুনতে পাই। আর থার্ড অ্যান্ড ফোর্থ হার্ট সাউন্ড নর্মাল হচ্ছে শোনা যায় না। এখন ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ড আপনি হয়তো স্টেথোস্কোপ দিয়ে ধরলেই শুনতে পান। কীরকম শোনায়, যে লাভ ঢাপ, লাভকে এবং ঢাপকে বলা হয় সেকেন্ড হার্ট সাউন্ড। এই হার্ট সাউন্ডটা কিন্তু আপনাদের একটু পড়তে হবে, যে ফার্স্ট হার্ট সাউন্ড কোনটায় লাউড হয়, সেকেন্ড হার্ট সাউন্ড কীভাবে লাউড হয়, তারপর হচ্ছে থার্ড হার্ট সাউন্ড কিসে পাওয়া যায়, ফোর্থ হার্ট সাউন্ড কিসে কিসে পাওয়া যায়। মোট কথা হচ্ছে হার্ট সাউন্ডের একটা ডেভিডসনের ছক আছে, ওটা একটু পড়তে হবে। ওটার মেকানিজম আছে যে ফার্স্ট হার্ট সাউন্ড কীভাবে তৈরি হচ্ছে, সেকেন্ড হার্ট সাউন্ড তৈরি হচ্ছে, বাট দিস থিং ইজ মাচ মোর ডিফিকাল্ট টু রিপ্রেজেন্ট হিয়ার। সো আমি এটা আসলে ম্যাট্রিক্সের আসলে সামনাসামনি ক্লাসের জন্যই রেখে দিচ্ছি, কারণ ভিডিওতে আমার পক্ষে এটা সম্ভব না। হার্ট সাউন্ড কীভাবে হচ্ছে, কীভাবে লাউড হচ্ছে, কীভাবে কি বলে ওই যে কী বলে আপনার হচ্ছে স্প্লিটিং অফ সেকেন্ড হার্ট সাউন্ড, এটা থেকে কোশ্চেন আসে, ওয়াইড স্প্লিটিং অফ সেকেন্ড হার্ট সাউন্ড এবং হচ্ছে রিভার্স স্প্লিটিং, এগুলো হচ্ছে আসলে সামনাসামনি ক্লাসে বোঝানোই ভালো, কারণ এখানে বোঝাতে গেলে আপনাদের কোনো লাভ হবে না এবং আমার ক্লাসটাও আসলে আলটিমেটলি ভালো হবে না। আমরা যেটা বলছিলাম, আমরা বেসিক্যালি নর্মাল স্টেথোস্কোপ দিয়ে ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ড শুনতে পাই, কিন্তু আপনি যদি হার্ট সাউন্ড বাদে অ্যাবনর্মাল কোনো সাউন্ড শুনতে পান, সেটাই হচ্ছে মারমার। অ্যাবনর্মাল সাউন্ড তার মানে হচ্ছে হার্ট সাউন্ডের বাইরে হয়। কারণ মারমার তৈরির আবার কিছু মেকানিজম আছে। আপনারা জানেন মারমারকে আমরা সাধারণত 2 ভাগে ভাগ করি, সাধারণত আর কি, সিস্টোলিক মারমার এবং হচ্ছে ডায়াস্টোলিক মারমার। এই সিস্টোলিককে আবার হচ্ছে ভাগ করছে, যেমন ইজেকশন সিস্টোলিক মারমার, প্যান সিস্টোলিক মারমার, তারপর হচ্ছে লেট সিস্টোলিক মারমারও আছে, ওটা হচ্ছে ওই মাইট্রাল ভালভ প্রলাপসে পাওয়া যায়। আর হচ্ছে ইজেকশন সিস্টোলিক মারমারে কিছু কজ আছে, প্যান সিস্টোলিক মারমারে কিছু কজ আছে, ওগুলো একটু পড়ে ফেলতে হবে। আবার ডায়াস্টোলিক মারমার হচ্ছে আর্লি ডায়াস্টোলিক, মিড ডায়াস্টোলিক, এরকম কিছু ডায়াস্টোলিক মারমারেরও কারণ আছে। আসলে এটারও মেকানিজম আছে, সব মেকানিজম বোঝানো যায় না, কিন্তু কমন মারমারের মেকানিজমগুলো একদম ইজি, ওগুলো একটু দেখাইলে আপনারা বুঝতে পারবেন। আর হচ্ছে আপনাদের একটা কোশ্চেন খুবই পরীক্ষাতে আসে, এটা সেটা হচ্ছে ফিচার অফ বা ক্রাইটেরিয়া অফ বিনাইন সিস্টোলিক মারমার। বিনাইন মানে কি, ভালো, ভদ্র। এই বিনাইন সিস্টোলিক মারমার হচ্ছে যেমন হচ্ছে এটা সিস্টোলে পাওয়া যায়, এটা একটু সফট হয়, এটা হচ্ছে সাধারণত রেডিয়েশন থাকে না, এটার সাথে হার্টের কোনো অ্যাবনর্মালিটি থাকে না, মানে সব ভালো ভালো গুণগুলা বিনাইন সিস্টোলিক মারমারের সাথে দিয়ে দিবেন, মানে এটার ভিতরে কোনো খারাপ কিছু নাই আর কি। 5টা বৈশিষ্ট্য, এই 5টা বৈশিষ্ট্য একটু দেখে রাখবেন, একদম সোজা, একবার বা 2বার দেখলে আপনি সারা জীবন মনে থাকবে। এটা কিন্তু পরীক্ষাতে বারবার আসে, এগুলো খুব জরুরি কিন্তু। ঠিক ওই যে আরও কিছু জরুরি কোশ্চেন হচ্ছে, আপনাদের একটু আগে বলেছিলাম যে ভ্যাজো কনস্ট্রিক্টর এবং ভ্যাজো ডাইলেটর এজেন্ট কারা, এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে। হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে পালস প্রেশার বাড়ে কিসে কমে কিসে, এটাও খুব পরীক্ষাতে আসে। হার্ট রেট বাড়ার কারণ কমার কারণ, কার্ডিয়াক আউটপুট বাড়ার কারণ কমার কারণ, এগুলো কিন্তু একদম মানে কি বলে খুবই কমন কোশ্চেন এক্সামের জন্য। এগুলো স্যাররা আসলে কি, হ্যাঁ, পরিশ্রম কম লাগে তো, জাস্ট হচ্ছে কোশ্চেন তৈরি করা খুব ইজি,
দিয়ে দেয় হোয়াট আর দ্য কজেস অফ ট্যাকিকার্ডিয়া। এই ধরনের কোশ্চেন আসলে জেনারেট করা ইজি, এই জন্য বিজি টিচাররা প্রেফার টু গিভ দিস কোশ্চেন ইন এক্সাম, যদি না একটু টাইপের হয়, দুষ্ট টাইপের কোনো, মানে যাই বলে, এটা বলা ঠিক হচ্ছে না। এনিওয়ে, আমরা মারমার নিয়ে আলোচনা করি। মারমার হচ্ছে, বললাম একটু আগে, যে সিস্টোলিক মারমার এবং হচ্ছে ডায়াস্টোলিক মারমার। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমি একটা ছবি এঁকেছি, দেখি ছবিটা আপনারা কিছুটা বুঝতে পারেন কিনা। এই যে এখানে দেখেন, আমি একটা হার্টের ছবি এঁকেছি। এই দেখেন, এটা হচ্ছে, আমি এটাকে কি বলবো, লেফট ভেন্ট্রিকল, এই যে এটা, আর এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। এখন চিন্তা করেন, লেফট ভেন্ট্রিকলে যখন সিস্টল হচ্ছে, আসলে ভেন্ট্রিকলের জিনিসগুলাই আসলে হার্টের ক্ষেত্রে মানে বেশি প্রযোজ্য, তো আমরা ভেন্ট্রিকল নিয়ে আলোচনা করছি। লেফট ভেন্ট্রিকল যখন সিস্টলে যায়, তার মানে লেফট ভেন্ট্রিকল তখন চাপ দেয়, চাপ দিলে লেফট ভেন্ট্রিকলের ব্লাডটা অ্যাওর্টা দিয়ে বেরিয়ে যায়। এটাই তো আসলে ভেন্ট্রিকলের সিস্টল নাকি? কারণ ভেন্ট্রিকল চাপ দিচ্ছে, ব্লাডটা অ্যাওর্টা দিয়ে বেরিয়ে যাচ্ছে, দ্যাট মিন্স ভেন্ট্রিকুলার সিস্টল। মনে রাখবেন, এই ভেন্ট্রিকুলার সিস্টলটা যখন হয়, তখন কিন্তু এই যে আপনার যে এই লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানের যে ভালভ, এটা কিন্তু বন্ধ থাকার কথা। কারণ বন্ধ না থাকলে তো ব্লাডে যে এদিক দিয়ে বেরোয় যেত, উল্টা পথে চলে যেত, এটা তো হওয়ার কথা না। এই জন্য মনে রাখবেন, ভেন্ট্রিকল সিস্টলে ভেন্ট্রিকলের ব্লাড অ্যাওর্টা দিয়ে যায়, মানে ভেন্ট্রিকলের সিস্টল হয়, ব্লাড বেরিয়ে যায়, ঠিক এই মুহূর্তে এই মাইট্রাল ভালভটা বন্ধ থাকে। দিস ইজ দ্য নর্মাল ফেনোমেনা, নর্মাল মেকানিজম। কোনো কারণে যদি এই মাইট্রাল ভালভে প্রবলেম থাকে, ধরেন মাইট্রাল রিগার্জিটেশন শব্দটা আপনারা শুনছেন, যে এমআর, মাইট্রাল রিগার্জিটেশন। মাইট্রাল রিগার্জিটেশনে কি হয়, মাইট্রাল ভালভটা বন্ধ হয় না সহজে, মানে এখানে সবসময় একটা ফাঁকা জায়গা থেকেই যায়, যে গোল করে ভাবতেছি যে এটা বন্ধ হয় নাই, মাঝখানে ফাঁক থেকে যাচ্ছে। তার মানে চিন্তা করেন, ভেন্ট্রিকল চাপ দিচ্ছে ব্লাড বের করার জন্য, অ্যাওর্টা দিয়ে ব্লাড বের করবে, কিন্তু এইখানে একটা প্যাথোলজি রয়ে গেল। এই প্যাথোলজি থাকার ফলে কি হবে, সিস্টলের সময় এদিক দিয়ে ব্লাড যাওয়ার কথা, এর পাশাপাশি এদিক দিয়েও ব্লাড এসকেপ হবে, এদিক দিয়েও ব্লাড উল্টো পথে যাবে। এই যে একটা অ্যাবনর্মাল ঘটনা ঘটে গেল, যেদিক দিয়ে যাওয়ার কথা ছিল না, এই উল্টো পথে ব্লাড যাওয়ার ফলে এই মাইট্রাল এরিয়াতে একটা অ্যাবনর্মাল শব্দ তৈরি হবে। এই শব্দটাকেই আমরা বলবো সিস্টোলিক মারমার। কেন সিস্টোলিক মারমার? কারণ সিস্টল যখন হচ্ছে, এদিক দিয়ে যখন ব্লাড বের হচ্ছে, ঠিক এই মুহূর্তে এখানে মারমারটা হচ্ছে, এই জন্য নাম হচ্ছে সিস্টোলিক মারমার। তার মানে যতক্ষণ ভেন্ট্রিকল দিয়ে ব্লাড বের হবে, মানে যতক্ষণ ভেন্ট্রিকুলার সিস্টল চলবে, ঠিক ততক্ষণই এই ভালভটা ওপেন আছে এবং ততক্ষণই এদিক দিয়ে ব্লাড যাবে, বলে এটার নাম হচ্ছে প্যান সিস্টোলিক মারমার। প্যান সিস্টোলিক কেন? মানে সিস্টলের শুরু থেকে শেষ পর্যন্ত এই দিক দিয়ে ব্লাড চলে গেছে, এই জন্য এটার নাম প্যান সিস্টোলিক মারমার। তাহলে কি আমরা বলতে পারি মাইট্রাল রিগার্জিটেশন ইজ এ কজ অফ প্যান সিস্টোলিক মারমার? তাহলে লেফট ভেন্ট্রিকলে যদি হয় মাইট্রাল রিগার্জিটেশন, রাইট ভেন্ট্রিকলের ক্ষেত্রে এটার নাম কি হবে, ট্রাইকাসপিড রিগার্জিটেশন। তার মানে এই ট্রাইকাসপিড রিগার্জিটেশনেও আসলে প্যান সিস্টোলিক মারমার তৈরি হয়। আবার ধরেন এই দুইটা ভালভ যদি ঠিকও থাকে, কিন্তু ভেন্ট্রিকুলার যে ইন্টারভেন্ট্রিকুলার যে সেপ্টাম, এখানে যদি একটা ছিদ্র থাকে, তাহলে ওই একই ঘটনাই হবে, এদিক দিয়ে ব্লাড যাওয়ার কথা, কিন্তু এই যে সেপ্টাম দিয়েও কিছু উল্টো পথে ব্লাড আসবে। তার মানে এটাও একটা কি করবে, প্যান সিস্টোলিক মারমার তৈরি করবে। তার মানে এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই তিন জায়গায় যদি মাইট্রাল রিগার্জিটেশন, ট্রাইকাসপিড রিগার্জিটেশন এবং ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট ইজ এ কজ অফ প্যান সিস্টোলিক মারমার। তার মানে আপনারা বুঝতে পারছেন যে একটা মারমার কিভাবে তৈরি হয়, আমরা সেটার একটু মেকানিজম আপনাদের একটু খাতায় বোঝানোর চেষ্টা করলাম। খাতায় তো বুঝাইছি, আমি লাস্টে আরেকবার বলি, যারা এখনো না বুঝতে পারেন আশা করি ক্লিয়ার হবে। লেফট ভেন্ট্রিকল থেকে আর্চ অফ দ্য অ্যাওর্টা দিয়ে সিস্টোলে চাপ দেওয়ার ফলে ব্লাড বেরিয়ে যাওয়ার কথা, এবং তখন মাইট্রাল ভালভটা কি থাকার কথা, বন্ধ থাকার কথা, কারণ এই দিক দিয়ে ব্লাড এসকেপ করা ঠিক হবে না। কিন্তু কোনো কারণে যদি মাইট্রাল ভালভ রিগার্জিটেশন থাকে, মানে হচ্ছে ওখানে একটা গ্যাপ থেকে যায়, অথবা রাইট ভেন্ট্রিকলের সাথে কল্পনা করেন ট্রাইকাসপিড ভালভে গ্যাপ থেকে যায়, অথবা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে যদি কোনো গ্যাপ থেকে যায়, তার মানে ওই পথে ব্লাড যাওয়ার সাথে সাথে অ্যাবনর্মাল রুটেও আমার হচ্ছে ব্লাড যাবে। আর যতক্ষণ সিস্টল হচ্ছে ততক্ষণই যেহেতু এই অ্যাবনর্মাল রুটে ব্লাড যাচ্ছে, দিস ইজ ওয়াই মাইট্রাল রিগার্জিটেশন, ট্রাইকাসপিড রিগার্জিটেশন অ্যান্ড ভেন্ট্রিকুলার সিপ্টাম ডিফেক্ট, এই তিনটা কজে আমরা প্যান সিস্টোলিক মারমার পাবো।
ঠিক আছে। এরপর হচ্ছে ইজেকশন সিস্টোলিক মারমার, ওইটা আসলে ওইটারও মেকানিজম আছে, বাট আমি আসলে আই ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট টু প্রেজেন্ট ইট হিয়ার। দিস ইজ ভেরি টাফ, কারণ হচ্ছে ক্যামেরা ধরা, খাতায় বোঝানো আসলে টাফ। এগুলো হচ্ছে আসলে এমন না যে আপনাকে হচ্ছে আমি কি বলে কোনো পাওয়ার পয়েন্টের স্লাইড দেখায়ও যে দেখাইতে পারবো তা না, আমার তো আসলে হ্যান্ড মুভমেন্ট করতে হবে বেসিক্যালি। সো এগুলো আসলে সবচেয়ে ভালো পারা যায় পিছনে গ্রাফ এঁকে এঁকে, ডিরেকশন দেখিয়ে দেখিয়ে, যে দেখেন এদিক দিয়ে যাচ্ছে তার মানে এদিকে যেতে পারবে না, বা এদিকে না গেলে উল্টো পথে যাবে। এভাবেই আসলে এগুলো মেকানিজম ব্যাখ্যা করা খুব ইজি। এগুলো আসলে আপনি যতই পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করেন না কেন, বা যতই হচ্ছে ইয়া করেন না কেন, সামনাসামনি ছাড়া এগুলো হয় না। আমরা মোটামুটি মারমারের মেকানিজমগুলো একটু শিখে নিয়েন, বাকিগুলো মুখস্থ করে নিয়েন। আমি যদি সামনাসামনি কখনো সাক্ষাৎ হয়, আই উইল ট্রাই টু এক্সপ্লেইন অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। এটা জিনিস মনে রাখবেন, কার্ডিওলজির কিন্তু সব মেকানিজম আসলে বোঝানো কিন্তু মাঝে মাঝে খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো সব বোঝার দরকার নাই, যেটুকু বুঝতে পারেন, যেটুকু মাথায় ধরে ওইটুকু কিন্তু অবশ্যই বুঝেই পড়বেন, কারণ এটা হচ্ছে অঙ্কের মতো। বুঝে না পড়লে আপনি আসলে দেখবেন হচ্ছে এমআর এর জায়গায় টিআর, টিআর এর জায়গায় এমএস, এমএস এর জায়গায় ভিএসডি, একটার সাথে একটা প্যাচ লাগাই ফেলবেন। কেউ যদি কার্ডিওভাস্কুলার সিস্টেমের ফিজিক্স বা তরল পদার্থের মুভমেন্টের ফিজিক্স একবার আয়ত্ত করতে পারে, তার জন্য এমএস এর ক্লিনিক্যাল ফিচার, অ্যাওর্টিক স্টেনোসিসের ক্লিনিক্যাল ফিচার, হার্ট ফেইলিওরে কী কী ক্লিনিক্যাল ফিচার তৈরি হবে, কোন মেডিসিন দিলে ভালো কাজ করবে, কোনটা ব্লাড প্রেশার কমাইতে সাহায্য করবে, কি কারণে প্রিলোড কমে, কি কারণে আফটার লোড কমে, এই অল জিনিসগুলা সে ইজিলি আসলে আয়ত্ত করতে পারবে। বাট কেউ যদি এই ফিজিক্স বা মেকানিজম এটাই না বোঝে, তাহলে কিন্তু তার প্রতি পদে পদে বিপদ। আমার কথাগুলো আসলে আমি আসলে সবসময় একটু মানে কি বলে সরাসরি কথা বলতে পছন্দ করি, এজন্য আমার যথেষ্ট দুর্নামও আছে। যাই হোক, তারপরেও আমার মনে হয় আপনারা একটু চেষ্টা করেন, এটা হচ্ছে বুঝে বুঝে পড়ার, কারণ আসলে সত্যি এটা অঙ্কের মতো, সত্যি আমি আবারও বলছি। আমরা মোটামুটি কার্ডিওভাস্কুলারের জেভিপি এবং হচ্ছে ব্লাড প্রেশার এবং হচ্ছে আমরা একটু আগে মারমার, এগুলো সম্পর্কেও মোটামুটি জেনে নিয়েছি, এবং এও বলেছি যে মারমারের বিনাইন সিস্টোলিক মারমার বা ইনোসেন্ট মারমারের যে 5টা ক্রাইটেরিয়া, যে এটা সফট হয়, এটা হচ্ছে কোনো রেডিয়েশন থাকে না, এতে কার্ডিয়াক কোনো অ্যাবনর্মালিটি থাকে না, এতে হচ্ছে আপনার যেমন কি বলে সাউন্ডটাও একটু সফট হবে। এই জিনিসগুলো আপনাদের একটু 5টা পয়েন্ট আমাদের মুখস্থ করে নিতে হবে, কারণ পরীক্ষায় বারবার কোশ্চেন আসে। আচ্ছা, যাই হোক, আমরা ইসিজি পড়েছি। এর বাইরে আপনারা 2টা জিনিস পড়তে পারেন, সেটা হচ্ছে যে বলছিলাম যে হার্ট সাউন্ড, এটা পড়তেই হবে। ডেভিডসনের ছকটা দেখে নিতে পারেন, এটা আপনাদের ম্যাট্রিক্সের শিটেও আছে, এবং হচ্ছে যারা ম্যাট্রিক্সের বই পড়বেন সেটাতেও আছে, আপনারা দেখে নিতে পারেন। আর 2টা টার্ম, সেটা হচ্ছে ভ্যাজোভ্যাগাল সিনকোপ, এটা দেখে নেবেন। আর হচ্ছে যেমন আরেকটা জিনিস হচ্ছে আপনাদের চেঞ্জেস অকার ফলোয়িং when increase রাইট অ্যাট্রিয়াল প্রেশার হয়, মানে মোট কথা রাইট অ্যাট্রিয়ামে যখন প্রেশার বেড়ে যায় তখন কি কি চেঞ্জ হয়, এটা একটু দেখে নেবেন। এটা আমি যদি সামনে ক্লাস পাই ওই দিন হয়তো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের আসলে সময় শেষ হয়ে আসছে, আমাদের কিছুটা ক্লিনিক্যাল পোর্শন যেহেতু কভার করতে হবে সব ফ্যাকাল্টির জন্যই, কারণ এটা যেহেতু ফিজিওলজির পাশাপাশি আছে বেসিক সায়েন্স অ্যান্ড হচ্ছে সার্জারি, এই ফ্যাকাল্টির জন্য ক্লিনিক্যাল সায়েন্সে মনে রাখবেন ক্লিনিক্যালের বিষয়গুলো আসলে উই প্রেফার ডেভিডসনের ছক, সব পড়তে হবে না, কি কি পড়তে হবে আগেগুলো একটু বলে দিই, আর 2-1টা জিনিস বোঝানো যায়, তাহলে আমি চেষ্টা করতেছি ওটা এখন বুঝিয়ে দিতে। প্রথমে আপনারা কিছু পড়তে পারেন, সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। আপনারা জানেন সিমটম কি কি হয়, চেস্ট পেইন হয়, যেটা সেন্ট্রাল চেস্ট পেইন, লেফট সাইড অফ দ্য আর্ম, জ, এগুলোতে রেডিয়েশন করে। তারপর হচ্ছে শ্বাসকষ্ট হয় ব্যথার সাথে, এবং পেশেন্ট হচ্ছে ডেথ লাইক ফিলিংসও হয়, এবং এটার কিছু সাইন আছে, যাই হোক ট্যাকিকার্ডিয়া হয়, হাইপোটেনশন হয়। এগুলো কেন হয়, ওই হার্ট ফেলিওরের মেকানিজম পড়লে আপনারা একটু জানতে পারবেন। আমরা সাধারণত এগুলো হচ্ছে ইসিজি করি, এস টেলিভিশনে ইসিজি পাই, এবং হচ্ছে কার্ডিয়াক এনজিওম, যেহেতু এমআইতে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন মানে হচ্ছে, ইনফ্রাকশন মানে মনে রাখবেন নেক্রোসিস, তার মানে হচ্ছে মায়োকার্ডিয়াল টিস্যু
ড্যামেজ হচ্ছে, নেক্রোসিস হয়ে যাচ্ছে, এবং নেক্রোটিক টিস্যু থেকে এক ধরনের এনজাইম রিলিজ হয়, যেটা আমরা যে ট্রোপোনিন আই, সিকেএমবি এগুলো হিসেবে পাই। তার মানে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে আপনার মাথায় রাখবেন, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে কিন্তু এই ট্রোপোনিন আই, সিকেএমবি এই এনজাইমগুলো বেড়ে যাবে, যেটা কিন্তু সাধারণত এনজাইনাতে নেক্রোসিসটা হয় না বলে এই এনজাইম লেভেলটা বাড়ে না। সো এই এনজাইম লেভেল is an very important clue to differentiate between myocardial infarction and angina. আর অ্যানজাইনার চেয়ে অবশ্যই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বেশি ডেঞ্জারাস, এটা তো আপনারা জানেনই, বলার কিছু নাই। আর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের বেসিক কারণটাই হচ্ছে একটা থ্রম্বাস বা একটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক, যেটা হচ্ছে করোনারি আর্টারিটিকে অক্লুড করে দেয়। আর একটা থ্রম্বাস যেহেতু হয়, প্ল্যাটিলেট নেয়, ক্লটিং ফ্যাক্টর নেয়, এবং আলটিমেটলি থ্রম্বাসটা তৈরি হয়ে যায় এবং ভেসেলকে অক্লুড করে। তার মানে আমরা চিকিৎসা হিসেবে অ্যান্টি প্ল্যাটিলেট দেই, আর ক্লটিং ফ্যাক্টরকে কাউন্টারাক্ট করার জন্য আমরা যেটা দিই সেটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট। আপনারা জানেন যে লো মলিকুলার ওয়েট হেপারিন, এনক্সাপারিন দেই আমরা। এই লো মলিকুলার ওয়েট হেপারিন যেটা ওই ক্লটিং ফ্যাক্টরকে রিভার্স করে, প্লাস হচ্ছে থ্রম্বাসটা পুরো ভেঙে দেওয়া যায় থ্রম্বোলাইসিসের মাধ্যমে। আপনারা জানেন যে হচ্ছে আর্লি আওয়ারে যদি আসে, অনেক সময় আমরা হচ্ছে স্ট্রেপ্টোকাইনেস দিয়ে আমরা থ্রম্বোলাইসিস করার চেষ্টা করি। তার মানে বুঝলাম যে প্ল্যাটিলেট, ক্লটিং ফ্যাক্টর, থ্রম্বাস এগুলো টোটাল হচ্ছে উল্টো পথে যেতে হবে। অ্যান্টি প্ল্যাটিলেট দিতে হবে, যেমন অ্যাসপিরিন, ক্লপিডগ্রেল। তারপর দিতে হবে হচ্ছে আমার হচ্ছে ক্লটিং ফ্যাক্টরের এগেইনস্টে দিতে হবে অ্যান্টিকোয়াগুলেন্ট, আর হচ্ছে থ্রম্বাস লাইসিস করতে পারি থ্রম্বোলাইটিক এজেন্ট দিয়ে। এছাড়া জানেন যে হচ্ছে এই প্ল্যাক তৈরিতে লিপিডের একটা রোল আছে, এই জন্য আমরা লিপিড লোয়ারিং এজেন্ট হিসেবে অ্যাটোরোস্টাটিনও আসলে চিকিৎসা হিসেবে দিয়ে থাকি। আর যেহেতু মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে প্রচণ্ড পেইন হয়, বুকে ব্যথা হয় এবং অ্যাংজাইটি হয়, এই জন্য ব্যথা এবং অ্যাংজাইটি আমরা মরফিন দিয়ে কমাই দিতে পারি, মরফিন প্যাথেড্রিন দিয়ে। আর মরফিন প্যাথেড্রিন দিলে অনেক সময় আবার হচ্ছে ওই ওপিয়েড অ্যানালজেসিক, এতে বমি হয়, এই জন্য ভমিটিং টেন্ডেন্সি কমানোর জন্য আমরা একটা অ্যান্টি এমিটিক দেই। অ্যাজ এ হোল এটাই হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের চিকিৎসা। কিছু কমপ্লিকেশন হয়, যেমন কমপ্লিকেশনগুলো যেমন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হলে মায়োকার্ডিয়াম রাপচার হয়ে যেতে পারে, নেক্রোসিস হয়ে যেতে পারে, অ্যারিথমিয়া হয়ে যায়, কারণ মায়োকার্ডিয়াল টিস্যু নষ্ট হয়ে যায়। আর যে কোনো নষ্ট টিস্যু থেকেই আসলে একটোপিক ইম্পালস হয় বা হচ্ছে অনেক সময় অ্যারিথমিয়া তৈরি হতে পারে। আরও অনেক কমপ্লিকেশন আছে, ওগুলো আমরা একটু ক্লাসে কভার করার চেষ্টা করি। তারপর আপনাদের হার্ট ফেলোর সম্পর্কে টুকটাক জিনিস জানতে হবে, যেটা না জানলেই নয়। লেফট হার্ট ফেলোর, রাইট হার্ট ফেলোরে কোনটায় কী ক্লিনিক্যাল ফিচার হয়। হার্টের চিকিৎসাগুলো সেমই, হার্ট ফেলোরের চিকিৎসা সেম, বাট এই লেফট হার্ট ফেলার এবং রাইট হার্ট ফেলারের যে ক্লিনিক্যাল ফিচার, এটা কিন্তু ফরজ। কারণটা হচ্ছে আনফর্চুনেটলি আমরা আসলে অনেকেই অনেক জিনিস এমবিবিএস লাইফে শিখে আসি। আমরা দেখা যায় সুরাল নার্ভের দৈর্ঘ্য কত, ফোরামেন রোটামডাম দিয়ে কি যায় এগুলো জানি, ফোরামেন ম্যাগনাম দিয়ে কি কি যায় জানি, তারপর হচ্ছে এসএ নোডের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, বাট এটা জানি না যে হচ্ছে লেফট হার্ট ফেলারের ক্লিনিক্যাল ফিচার কি। এগুলো কিন্তু আনফর্চুনেট, সো আমাদের এগুলো জানা উচিত। একটা জিনিস মাথায় রাখেন, আমি একটু ছবিটাই দেখাই, না হলে একটু বোঝানো একটু টাফ। লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড এই যে পাম্প করার কথা, আর্চ অফ দ্য অ্যাওর্টা দিয়ে সারা শরীরে ব্লাড পৌঁছে দেওয়ার কথা। কিন্তু কারো যদি এই লেফট ভেন্ট্রিকল ফেইলড হয়, মানে এলভিএফ হয়, তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা আর্চ অফ দ্য অ্যাওর্টা দিয়ে ঠিক মতো যাবে না। না গেলে যেটা হবে, আপনার স্ট্রোক ভলিউম কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে, আপনার ব্লাড প্রেশার কমে যাবে। এগুলো কিন্তু আগেই বলে ফেলছি, কেন স্ট্রোক ভলিউম কমলে কার্ডিয়াক আউটপুট কমে, বিপি কমে বলে ফেলছি। তার মানে কারো যদি লেফট ভেন্ট্রিকুলার ফেইলার হয়, তাহলে স্বাভাবিক নিয়মে বা সহজভাবে তার স্ট্রোক ভলিউম, কার্ডিয়াক আউটপুট, ব্লাড প্রেশার কমে যাবে, কারণ লেফট ভেন্ট্রিকল ঠিকমতো কী করতে পারছে না, ব্লাড বের করতে পারছে না। আর আরেকটা জিনিস, লেফট ভেন্ট্রিকল যখন ঠিকমতো ব্লাড বের করতে পারবে না, তার মানে কি, অল্প ব্লাড যেহেতু এদিক দিয়ে বের হচ্ছে, তার মানে বেশিরভাগ ব্লাড লেফট ভেন্ট্রিকলে জমে থাকার একটা টেন্ডেন্সি হবে। তার মানে এখানে ব্লাড ধীরে ধীরে অ্যাকুমুলেট হবে, যেটাকে আমরা বা ব্লাডের স্টেসিস বলতে পারি। তার মানে এখানে যদি ব্লাড অ্যাকুমুলেট হইতে থাকে, একটা জিনিস দেখেন, সামনে যখন না যেতে পারে, আমি সবসময় বলেছিলাম সামনে যদি কোনো জিনিস না যেতে পারে, পিছনে এটা আস্তে আস্তে জমতে থাকে। তার মানে লেফট ভেন্ট্রিকলে একসময় চাপ বাড়বে, লেফট ভেন্ট্রিকলে জমতে জমতে একসময় লেফট অ্যাট্রিয়ামে চাপ বাড়বে। আর লেফট অ্যাট্রিয়ামে যখন চাপ বাড়ে, আপনারা জানেন লেফট অ্যাট্রিয়ামে আলটিমেটলি চাপ বাড়লে পালমোনারি ভেইনে চাপ বাড়ে, আর পালমোনারি ভেইন আলটিমেটলি লাংস থেকে আসছিল।
তার মানে পালমোনারি ভেইন মানে হচ্ছে লাংসে চাপ বাড়বে। তার মানে দাঁড়াচ্ছে কারো যদি লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর হয়, লেফট ভেন্ট্রিকলে ব্লাড জমার কারণে লেফট অ্যাট্রিয়ামে জমবে, লেফট অ্যাট্রিয়ামে জমার কারণে পালমোনারি ভেইনে জমবে, পালমোনারি ভেইন আসতো লাংস থেকে, তার মানে লাংসে জমবে। তার মানে উল্টো পথে লাংসে যদি পানি জমে, তার মানে লাংসে যদি ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, তাহলে আমরা কী কী হতে পারে, লাংসে পানি, তার মানে আপনি ঠিকমতো শ্বাস নিতে পারবেন না। আর ঠিকমতো যদি আপনি শ্বাস নিতে না পারেন, তাহলে আপনার যেটা হবে, এখানে পানি জমবে, এখানে হচ্ছে আপনার কাশি হবে, শ্বাসকষ্ট হবে, এবং আপনার শ্বাসকষ্ট হলে কি হতে পারে, হাইপক্সিয়া হতে পারে, হাইপক্সিয়া হলে আপনার সায়ানোসিস হতে পারে, এবং লাংসে অতিরিক্ত পানি জমলে আপনি যদি ওই রোগীকে পরীক্ষা করেন, দেখবেন লাংসের বেজে ক্রেপিটেশন পেতে পারেন। দেখেন এই যে ছবিতে দেখা যাচ্ছে, আমি বুঝিয়ে দিচ্ছি লাংসে পানি জমছে। তার মানে এই ঘটনাগুলো হচ্ছে লেফট হার্ট ফেলিওরের ক্লিনিক্যাল ফিচার। তাহলে লেফট হার্ট ফেলিওরে কী পাবো, স্ট্রোক ভলিউম কম, কার্ডিয়াক আউটপুট কম, ব্লাড প্রেশার কম, আর ব্যাকফ্লোর কারণে লাংসে পানি জমার কারণে শ্বাসকষ্ট, কাশি, হাইপক্সিয়া, সায়ানোসিস, রেসপিরেটরি ফেইলিওর, এবং লাং বেজে স্টেথো ধরলে দেখবো যে লাংসে পানি জমার কারণে ক্রেপিটেশন, যেটাকে আমরা অনেক সময় কি বলে ক্রেপিটাসও বলি, হ্যাঁ, এগুলো পেতে পারি। এটা হচ্ছে লেফট হার্ট ফেলিওরের ক্লিনিক্যাল ফিচার। আর আপনি যদি রাইট হার্ট ফেলিওরটাকে চিন্তা করেন, এই যে দেখেন এই সাইডে রাইট হার্ট ফেলিওর, রাইট ভেন্ট্রিকলের কাজ ছিল রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা পালমোনারি ট্রাঙ্ক দিয়ে পাঠানো। তো রাইট ভেন্ট্রিকল যদি ফেইলড হয়, এই কাজটা হবে না। তার মানে রাইট ভেন্ট্রিকলে যদি ব্লাড জমতে থাকে, তাহলে রাইট ভেন্ট্রিকলের ব্লাড জমবে রাইট অ্যাট্রিয়ামে, আর রাইট অ্যাট্রিয়ামের ব্লাড জমা মানে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভায় ব্লাড জমবে, আর এই ভেনগুলো আসে ক্যাপিলারি থেকে। তার মানে রাইট ভেন্ট্রিকল যখন পাম্প করতে পারবে না, তখন আলটিমেটলি রাইট অ্যাট্রিয়াম, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভায় জমতে জমতে পানি ক্যাপিলারিতে জমবে। আর ক্যাপিলারিতে পানি জমা মানেই আসলে আমাদের বডির টিস্যুতে পানি জমা। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, রাইট হার্ট ফেলিওর হইলে সারা বডির যত ক্যাপিলারি আছে বা সারা বডিতে যত টিস্যু আছে ওইখানে পানি জমবে। তার মানে আপনার মুখ ফুলে যাবে, হাত ফুলে যাবে, পেটে পানি আসবে, অ্যাসাইটিস হবে, লেগ ইডেমা হবে, আপনার লিভারে পানি জমবে, এই জন্য হেপাটোমেগালি হবে, আপনার স্প্লিনে পানি জমবে, এই কারণে আপনার স্প্লিনোমেগালিও হতে পারে। তার মানে আপনারা দুইটা এক্সক্লুসিভ জিনিস আমি আপনাদেরকে আসলে কিছুটা বোঝানোর চেষ্টা করেছি। নাম্বার 1, লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর হলে বা লেফট হার্ট ফেইলিওর হলে পানিটা জমে যাচ্ছে, দেখা একটু আগে বুঝাইছি লাংসে। আর যখন রাইট হার্ট ফেইলিওর হয়, তখন পানিটা জমে বেসিক্যালি লাংস বাদে বডির যে অন্যান্য পার্ট আছে, যেমন মাথায় বা মুখে পানি জমে, তারপর হচ্ছে পায়ে পানি জমে, মানে মোট কথা যত বডির ক্যাপিলারি আছে, মোস্ট অফ দ্য ক্যাপিলারি এক্সেপ্ট লাংস, সে জায়গায় পানি জমে। এই জন্য দেখবেন লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওরের পেশেন্ট সাধারণত ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে শুধুমাত্র শ্বাসকষ্ট, কাশি, এগুলো। আর কখনো যদি শোনেন এই পেশেন্টের রাইট হার্ট ফেলিওর হয়েছে, এরা দেখবেন ম্যাক্সিমামই বলবে যে আমার সারা শরীরে পানি, তার মানে এই যে পায়ে পানি, হাতে পানি, এটা সেটা এই ধরনের কমপ্লেন করে। ক্লিয়ার আমার কথা? তার মানে হচ্ছে এই দুইটা কিন্তু একদম পুরো ডিফারেন্ট মানে সিনারিও, এটা একটু জানতে হবে, একটু বুঝতে হবে। এখন আমরা কি কি ওষুধ দিই হার্ট ফেলিওরে? আপনারা জানেন যে হার্ট ফেলিওরে যেহেতু সারা শরীরে পানি জমে, ফুসফুসে পানি জমতেছে, ঠিকমতো পাম্প করতে পারতেছে না, এর ফলে হচ্ছে আপনার হার্টের রেটটা অনেক সময় বেড়ে যায় কম্পেনসেট করার জন্য, যেটা এক সময় বেড়ে গেলেও খারাপ। তারপর আবার হচ্ছে অতিরিক্ত বেড়ে গেলে খারাপ হার্ট রেট, আবার হচ্ছে সারা শরীরে পানি জমে, হার্টের উপর লোড বেড়ে যায়, ওই যে আমরা যেটাকে বলি প্রি লোড বেড়ে যায়, আফটার লোড বেড়ে যায়, যাই হোক ওখানে গেলাম না। এই যে এত এত লোড বেড়ে যাচ্ছে, পানি জমতেছে, এই জন্যই আমরা হার্ট ফেলিওরের চিকিৎসা হিসেবে আমরা যাতে পানিটা কমাই সেজন্য দিই ডায়োটিক্স। আপনারা জানেন পানি কমানোর জন্য ডায়োটিক্স দেওয়া হয়, যেটা লুপ ডায়োটিক্স হতে পারে, ফুসেমাইড এটসেট্রা, তারপর থায়াজাইড ডায়োটিক্স দেই। তারপরে পানি কমাতে হবে, এবং ইভেন আমরা কিন্তু অ্যাডভাইসও দেই কম পানি খান, কম লবণ খান, যাতে শরীরে পানিটা একটু কমে আসে, হার্টের ওপর চাপটা একটু কমে। তারপর হচ্ছে হার্ট রেটটাও একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করি বিটা ব্লকার দিয়ে। আর হচ্ছে এই যে ভেসেলগুলো যদি একটু ডাইলেট করে দেই, তাহলে হার্ট কিন্তু সহজেই ব্লাডটা পাম্প করতে পারে। কারণ যেই ভেসেল চাপ দিয়ে শক্ত হয়ে আছে, ওটার ভেতর দিয়ে ব্লাড পাম্প করা একটু কঠিন। এই জন্য ভেসেলকে একটু ডাইলেট করে দিলে ব্লাডটা ইজিলি যেহেতু প্রবাহিত হয়, এই জন্য আমরা একটু ভেসোডাইলেটর বা আমরা একটু এসি ইনহিবিটর, এই জাতীয় কিছু হচ্ছে ওষুধ আমরা ইউজ করে থাকি, যেমন এসি ইনহিবিটর, এআরবি
দেখবেন এই ধরনের ওষুধও আমরা হার্ট ফেলারের চিকিৎসা হিসেবে দেই। তার মানে ডায়োটিক্স দেই, এসি ইনহিবিটর এআরবি দেই, ভ্যাসোডাইলেটর দেই এবং বিটা ব্লকার জাতীয় ওষুধও আমরা ইউজ করে থাকি। তারপর হচ্ছে আমরা হার্ট ফেলার সম্পর্কে মোটামুটি শিখলাম। এরপর আমাদের আর যেটা জানতে হবে সেটা হচ্ছে হাইপার টেনশন সম্পর্কে একটু জানতে হবে। আপনারা জানেন যে হাইপার টেনশন হচ্ছে মোস্ট অফ দ্য হাইপার টেনশনই হচ্ছে সেকেন্ডারি হাইপার টেনশন, মানে এগুলোর হচ্ছে পেছনে কারণ প্রাইমারি, আমি সরি একদম ভুল বলছি, যেটা হচ্ছে মোস্ট অফ দ্য হাইপার টেনশনই হচ্ছে প্রাইমারি বা ইডিওপ্যাথিক হাইপার টেনশন, আর অনলি লেস দ্যান 5% হাইপার টেনশন হচ্ছে সেকেন্ডারি হাইপার টেনশন, মানে যেগুলোর পেছনে কারণ খুঁজে পাওয়া যায়। যেমন এগুলো রেনাল কজে হয়, ওবেসিটিতে হয়, প্রেগনেন্সিতে হয়। আপনারা একটা গল্পের মতো মনে রাখতে পারেন, যেমন হচ্ছে ওবেসিটি হাইপার টেনশন দিয়ে একটু মানে এইভাবে মনে রাখতে পারেন। প্রেগনেন্সি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এই হাইপার টেনশনের যে সেকেন্ডারি কজ যতগুলো আছে, এটা একটা ছক আছে ডেভিডসনের, এটা কিন্তু অতি অবশ্যই আপনারা পড়ে ফেলবেন। এবং হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিরও যে 4টা গ্রেড আছে, গ্রেড 1, 2, 3, 4, এটা একটু দেখতে পারেন। এটা প্লাস মাইনাস, কারণ এটাও 1-2 বার পরীক্ষাতে আসছে। আপনাদের অ্যাকিউট রিমাটিক ফিভার, এটা কিন্তু পড়তেই হবে। রিমাটিক ফিভারের যে হচ্ছে আমরা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বলতাম, যে মেজর ক্রাইটেরিয়া এবং মাইনর ক্রাইটেরিয়া, এটা বোধহয় জীবনে অনেকবার পড়ছেন। যেমন কার্ডাইটিস, মাইগ্রেটরি পলিআর্থাইটিস, সিডেনহাম কোরিয়া, সাবকিউটেনাস নটিউল অ্যান্ড এরিথেমা মার্জিনেটাম। এ তো বোঝার কিছু না, এটা আমার মুখস্থই হয়ে গেছে বা সবারই হয়তো মুখস্থ আছে। এই মেজর অ্যান্ড মাইনর ক্রাইটেরিয়াগুলো আপনারা পরীক্ষার আগে 1-2 বার অবশ্যই দেখে যাবেন, কারণ এটা কিন্তু অনেকবার পরীক্ষাতে আসে। ঠিক আছে? আপনাদের এছাড়া জানতে হবে সায়ানোটিক হার্ট ডিজিজ এবং অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ। আপনারা জানেন কনজেনিটাল হার্ট ডিজিজকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে সায়ানোটিক এবং অ্যাসায়ানোটিক। সায়ানোটিক মানে হচ্ছে জন্মের পর এই ধরনের বাচ্চা যাদের কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, এদের জন্মের সাথে সাথেই, অলমোস্ট জন্মের সময়ই এদের সায়ানোসিস ডেভেলপ করে ফেলে, মানে অল্প দিনের মধ্যেই। আর অ্যাসায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ হচ্ছে এদেরও কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, বাট এরা জন্মের সাথে সাথেই এরা সায়ানোসিস নিয়ে রিপ্রেজেন্ট করবে না। তার মানে কি অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজের কি সায়ানোসিস ডেভেলপ করে না? উত্তর হচ্ছে করে, কিন্তু ওইটা অ্যাডভান্স টাইমে, মানে হচ্ছে অনেক দিন পেরিয়ে যাওয়ার পরে হার্টের কিছু চেঞ্জ হয়, কিছু যে আমরা যেটাকে বলি আইসেনমেঞ্জার সিনড্রোম বা হচ্ছে লেফট টু রাইট শান্ট। এটা আসলে আমরা হচ্ছে ম্যাট্রিক্সের যদি ক্লাস কোনোদিন সামনাসামনি নেই, আমি একটু বলে দিব যে হোয়াট ইজ আইসেনমেঞ্জার সিনড্রোম বা রিভার্স শান্ট। ওই কারণে অনেক সময় অ্যাডভান্স স্টেজে যে সায়ানোসিস হতে পারে। তার মানে আপনাদের 2টা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। আপনাদের যেটা বেসিক্যালি জানতে হবে সেটা হচ্ছে সায়ানোটিক হার্ট ডিজিজ কোনটা, আর হচ্ছে অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ এর কম্পোনেন্টগুলো। সায়ানোটিক হার্ট ডিজিজগুলো মনে রাখার একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমামই টি দিয়ে শুরু, যেমন টেট্রালজি অফ ফ্যালটস, ট্রান্সপোজিশন অফ গ্রেট ভেসেল, ট্রাঙ্কাস আর্টেরিওসাস, টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস ড্রেনেজ সিস্টেম। হ্যাঁ, মানে ম্যাক্সিমামই ট্রাইকাসপিড অ্যাট্রেশিয়া, মানে এরকম কিছু যে ম্যাক্সিমাম কজই আসলে টি দিয়ে শুরু। এছাড়া এপস্টেইন অ্যানোমালি এবং আরও কিছু কজ আছে, বাট ম্যাক্সিমাম মনে রাখতে পারবেন টি দিয়ে। এছাড়া আমরা যে এএসডি, ভিএসডি এই ধরনের যেগুলো, এগুলো সাধারণত অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ, কারণ এরা হচ্ছে জন্মের সাথে সাথে সাধারণত সায়ানোসিস নিয়ে প্রেজেন্ট করে না, এগুলো একটু অ্যাডভান্স স্টেজে যে সায়ানোসিস নিয়ে রিপ্রেজেন্ট করতে পারে। ক্লিয়ার? আর আপনাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যদি পারেন পেরিকার্ডিয়াল ইফিউশন, পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেডের 2টা ছক আছে ডেভিডসনে। এটা যারা মনে করেন যে পারবেন তারা একটু পরীক্ষার আগে দেখে রাখবেন অল ফ্যাকাল্টিসের জন্য। আর মেডিসিন ফ্যাকাল্টিসে যারা পরীক্ষা দিবেন তারা তো অবশ্যই এটা একটু দেখবেন। আর এটা যেহেতু আমাদের ক্লিনিক্যাল ক্লাসে, আমি কার্ডিওলজি আবার ক্লিনিক্যালটা একটু আলাদা পড়াবো, সো আপনাদের এগুলো পেরিকার্ডিয়াল ইফিউশন, পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেড, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, দেন মাইট্রাল স্টেনোসিস, এই ডিজিজগুলো আমি আসলে সাধারণত যারা মেডিসিন ফ্যাকাল্টিসে পরীক্ষা দিবেন তাদের ক্লিনিক্যাল পোর্শনে এগুলো আমরা চেষ্টা করব পড়াইতে। আর প্লাস হচ্ছে হার্ট ফেলার, মাইট্রাল এমআই, ওগুলো নিয়েও আমরা আরেকটু ডিটেলস আলোচনা করব, এবং অ্যাজ ওয়েল অ্যাজ কনজেনিটাল হার্ট ডিজিজ, এগুলো ডিটেল আলোচনা করব। লাস্টলি আপনারা, এটা হচ্ছে সব ফ্যাকাল্টিসের জন্য জরুরি, আপনারা টেট্রালজি অফ ফ্যালটসের 4টা বৈশিষ্ট্য আছে বা 4টা ক্রাইটেরিয়া আছে, যেমন হচ্ছে ওই আপনার ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ওভাররাইডিং অফ দ্য অ্যাওর্টা, এই 4টা কম্পোনেন্ট আপনারা অবশ্যই পরীক্ষার আগে বা অবশ্যই পড়ে যাবেন। তাহলে অল ফ্যাকাল্টিসের ক্লিনিক্যাল যদি আমি ভাগ করি মোটামুটি, বা ক্লিনিক্যাল একটু বলি, আপনাদের যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে এমআই এর 2-একটা স্লাইড,
হার্ট ফেলিওরের কিছু সাইন সিমটম, কী ড্রাগ ইউজ হয় এটা একটু পড়বেন। তারপর হচ্ছে হাইপার টেনশন সম্পর্কে, সেকেন্ডারি হাইপার টেনশনের কজগুলো। তারপর হচ্ছে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির গ্রেডটা দেখতে পারেন। রিমাটিক ফিভার মাস্ট পড়তে হবে, ওই যে মেজর ক্রাইটেরিয়া মাইনর ক্রাইটেরিয়া। তারপর হচ্ছে আপনারা যদি পারেন পেরিকার্ডিয়াল ইফিউশন, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেডের একটা বক্স আছে ডেভিডসনে, দেখে যেতে পারেন। আর হচ্ছে কনজেনিটাল যে হার্ট ডিজিজ আছে, সায়ানোটিক অ্যাসানোটিক হার্ট ডিজিজ, কোনটার ভিতরে কি আছে দেখে নেবেন। আর লাস্টলি টেট্রালজি অফ ফ্যালটস এর যে চারটা ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াগুলো আপনারা পড়ে ফেলবেন। আমার মনে হয় আমরা আজকে মানে যতটুকু সম্ভব আমি আসলে ট্রাই করেছি। হয়তো আমার ধারণা আজকে আমি অনেক জায়গায় ব্যর্থ হয়েছি, কারণ হচ্ছে কার্ডিওলজি ওই যে আমি প্রথমেই বলেছিলাম যে একটু অঙ্কের মতো, একটু কাগজ কলম নিয়ে আসলে ব্ল্যাকবোর্ডে বা হচ্ছে পিছনের বোর্ডে বুঝাইতে গেলে অনেক ইজি, বাট বারবার ক্যামেরা শিফট করে খাতায় দেখানো, একবার কম্পিউটারে দেখানো, একে একে বোঝানো, দিস ইজ ভেরি ডিফিকাল্ট ইন ফ্রন্ট অফ ক্যামেরা অ্যাজ ওয়েল অ্যাজ আমি এছাড়া আমি সবসময় প্রেফার করি হচ্ছে বোর্ডে পড়াতে। তারপরও আমি আমার লিমিটেশনের মধ্যে আই ট্রাইড মাই বেস্ট, বাট আমার লিমিটেশনের কারণে আমি কিছু ভুল করতে পারি, বা হচ্ছে আমি হয়তো টোটালি আপনাদের নাও বুঝাতে পারি। বাট এগুলো আবারও আমি ক্লাসে যেটা বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কার্ডিওলজিটা একটু বুঝে পড়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে না বুঝে পড়লে কার্ডিওলজি থেকে আপনারা অ্যান্সার করতে অনেক ডিফিকাল্টিস ফেস করবেন। আপনারা পড়তে থাকেন, সুস্থ থাকেন, এবং আপনাদের সবার মঙ্গল কামনা করছি, এবং আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে। এই কামনায় আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ আমার ক্লাসটি করার জন্য। আসসালামু আলাইকুম।